শুরুর দিকে আমরা কোম্পানির ওভারভিউ দিচ্ছি। কোম্পানির সম্পর্কে আমরা আপনাদেরকে একটা ব্রিফ ধারণা দেব, যাতে আপনাদের একটা সুস্পষ্ট ধারণা হয়। কোম্পানি সম্পর্কে আমরা বলবো অ্যাবাউট, হোয়াই, সার্ভিস এবং কন্ট্যাক্ট নিয়ে। আমাদের কোম্পানিটি ইউএস বেসড কোম্পানি বিবিকে গ্লোবাল, আন্ডার দ্য লিডারশিপ প্রেসিডেন্ট প্রফেসর নায়েম রহমান পিএইচডি। স্যার একজন ডিস্টিংগুইশড স্কলার এবং হচ্ছেন ইন্ডাস্ট্রি এক্সপার্ট। স্লাইডের পরবর্তী ধাপে আমি তার সম্পর্কে বলবো। আমাদের সার্ভিস এরিয়ার মধ্যে হচ্ছে রিসার্চ, ট্রেনিং, ইন্ডাস্ট্রি সলিউশনস, জব প্লেসমেন্ট এবং হচ্ছে ইমিগ্রেশন। রিসার্চ ইন্ডাস্ট্রি সলিউশনে আমরা ইনোভেটিভ ইন্ডাস্ট্রির ডিমান্ড অনুযায়ী সলিউশন প্রোভাইড করে থাকি। এখানে আমাদের এক্সপার্ট টিম, স্কলাররা সমন্বয়ে কাজ করে। এখানে অনেক জব ওপেনিং হয়। আমাদের এখানে যারা ট্রেন্ড হয় আমরা তাদেরকে অপরচুনিটি দেওয়ার চেষ্টা করি। ট্রেনিং আমাদের আলাদার কোর ভেঞ্চার। এখানে আমরা প্রযুক্তিগত ট্রেনিংটাই বেশি দিয়ে থাকি, বিশেষ করে প্রফেশনাল ট্রেনিং, যেগুলোর জব বা এমপ্লয়মেন্ট বা স্যালারি স্ট্রাকচার যাই বলে না গেলো সব দিক থেকে আকর্ষণীয় এবং অনেক ডিমান্ডিং। সেই ধরনের ট্রেনিং আমরা সাধারণত দিয়ে থাকি। আমরা যদি নেমলি বলি সেই ক্ষেত্রে হচ্ছে এআই, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, সফটওয়্যার টেস্টিং, ক্লাউড কম্পিউটিং, রোবোটিক্স, ডিজিটাল মার্কেটিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট। এগুলোর আন্ডারে আরো বিভিন্ন সেগমেন্টে ট্রেনিং হয়। আপনারা ওয়েবসাইট ভিজিট করলে আরো বিস্তারিত দেখতে পাবেন। আমাদের জব প্লেসমেন্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের নিজেদের একটা ফ্রিল্যান্সিং এজেন্সি আছে। সেক্ষেত্রে আপনারা যারা এখানে ট্রেন হন তাদেরকে আমরা ফ্রিল্যান্সিং এ অনবোর্ডিং করার চেষ্টা করি। আমরা এটা নিয়েও বিস্তারিত একটু পরে বলবো। এখানে আমাদের ইনহাউস ফ্রিল্যান্সিং ছাড়াও আপনারা বিভিন্ন রিমোট জব বা কর্পোরেট জব আমাদের পার্টনার কোম্পানিগুলোতে আপনাদের সিভি গুলো ফরওয়ার্ডিং করা, ইন্টারভিউ ব্যবস্থা করা, এই বিভিন্ন সেগমেন্টে আমরা আপনাদের এমপ্লয়মেন্টের ব্যবস্থা করে থাকি। এরপরে যদি নতুন দেশে কেউ ক্যারিয়ার করতে চায় সেক্ষেত্রে যে ইমিগ্রেশন সাপোর্ট, স্পেশালি একাডেমিক অ্যাডমিশনের ক্ষেত্রে, ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আমরা সাপোর্ট দিয়ে থাকি। লেজিটিমেট যে কস্টিং, আমাদের সবকিছুই ওপেন থাকে। সেক্ষেত্রে কিছু নামমাত্র কিছু ফিস নিয়ে আমরা আপনাদের ভিসাগুলো প্রসেসিং করে থাকি। এবং বিভিন্ন টিএশিপ, জিটিএশিপ আমাদের প্রফেসর, আপনাদের যেহেতু আমরা ইউএস বেসড, আমাদের ইউএসএ তে অনেক প্রফেসর আছেন যাদের সাথে আমরা চেষ্টা করি আপনাদের জন্য টিএশিপ, জিটিএশিপ এই বিভিন্ন ফান্ডিং। অবশ্যই ক্ষেত্রে আপনাদের যোগ্যতা ম্যাটার করে, তারপরেও এটা একটা বিশাল সাপোর্ট। এবং ইভেন আফটার ইউএসএ তেও আমরা আপনাদের জবের জন্য চেষ্টা করে থাকি বিভিন্ন রিকমেন্ডেশন বা অন্যান্য গাইডলাইনের মাধ্যমে। আপনাদের লিঙ্কডইন এবং অন্যান্য যে জব সেক্টর আছে, গিটহাব, আমরা এখানে আপনাদের প্রোফাইল বিল্ডিং আপ এবং আপনাদের কর্পোরেট গ্রুমিং এর ক্ষেত্রে আমরা হেল্প করে আপনাদেরকে সহযোগিতা করে থাকি। আমাদের অফিস অ্যাড্রেস, ইউএস অফিস অ্যাড্রেস হচ্ছে টেক্সাস, ডালাস, ইউনাইটেড স্টেটস। আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার গুলো দেওয়া আছে। আপনাদের বিশেষ প্রয়োজন আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ঢাকা অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর, হাউস নাম্বার 53, থার্ড ফ্লোর। আমাদের রোড নাম্বার লিমিটেড, রোড 2। এটা পুরাতন অপোজিট, আগে র্যাপ 2 অফিস ছিল এখানে, এটা এখন সিটি কর্পোরেশন কর অঞ্চল 5 হয়েছে। তো এটার অপোজিটেই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমরা আমাদেরকে ফোন করে যখন আসবেন গাইডলাইন পেয়ে যাবেন। প্রয়োজন যারা চেনেন তারা তো সহজেই আসতে পারবে। একেবারে মোহাম্মদের বাস স্ট্যান্ড থেকে একটু নর্থে শিয়া মসজিদ বলে, শিয়া মসজিদ সংলগ্ন আর কেন্দ্রীয় কলেজের পাশে। তো এরপর সেমিনারটি কয় মিনিটের? আমাদের সেমিনারটা অলমোস্ট 1 আওয়ার লাগবে। আমরা ধাপে ধাপে শেষ হবে। আমরা বলে নিয়েছি যারা পরে জয়েন করেছেন তারা একটু ধৈর্য ধরেন। আমাদের প্রেসিডেন্ট সম্পর্কে যদি বলি, প্রেসিডেন্টের নাম হচ্ছেন প্রফেসর নায়েম রহমান পিএইচডি। স্যার হচ্ছে পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটি থেকে বিগ ডাটা অ্যাডাপ্টেশন ডক্টর অফ ফিলোসফি পিএইচডি করেছেন। এরপর এমএস সিস্টেম সায়েন্স মডেলিং এবং সিমুলেশন পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটি অরিগন থেকে, রাইট স্টেট ইউনিভার্সিটি ডেটা অন ওহে থেকে এমবিএ এমআইএস প্রজেক্ট ম্যানেজমেন্ট মার্কেটিং। স্যারের কর্পোরেট জার্নি যদি বলি সেক্ষেত্রে হচ্ছে স্যার ইন্টেল কর্পোরেশনে, ইন্টেল যারা আমরা প্রসেসর হিসেবে জানি, ইন্টেল কর্পোরেশনে স্যার প্লাস 24 ইয়ার্স, দিস ইজ এ বিগ ডিল। তো সিনিয়র অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে আছেন সেখানে। স্যার যেহেতু আপনার স্কলার, তার বিভিন্ন রিসার্চ পাবলিকেশনস আছে এবং অন্যান্য ক্ষেত্রে অবদান আছে, এই জন্য স্যার পাশাপাশি অ্যাডজান্ট প্রফেসর হিসেবে প্রায় 6টা ইউনিভার্সিটির সাথে বর্তমানে কানেক্টেড, অ্যাডজান্ট প্রফেসর হিসেবে, ডেটা সায়েন্স প্রফেসর হিসেবে। একজন ফ্যাকাল্টির মধ্যে উনি স্যার আছেন ইউনিভার্সিটি অফ অ্যারিজোনাতে, নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি কলেজ অফ প্রফেশনালসে,
এরপরে আছেন রেজিস ইউনিভার্সিটিতে, পার্ডিও গ্লোবাল ইউনিভার্সিটি, এছাড়া রুজভেল্ট ইউনিভার্সিটি, ইলিনয়েস আরবানা শ্যাম্পেইন সম্প্রতি যুক্ত হয়েছেন। এরপরে হচ্ছে সেন্ট লুইস ইউনিভার্সিটি, মিসিসিপি মিসৌরি লাস্ট যুক্ত হয়েছেন। তো স্যার এগুলোতে ডেটা সায়েন্স প্রফেসর একজন ফ্যাকাল্টি হিসেবে কারিকুলাম ডিজাইন, ভিডিও লেকচার প্রদান করে থাকেন। আর স্যারের পাবলিকেশন বা রিসার্চের ভলেন্টিয়ার জবের মধ্যে যদি বলি, স্যার হচ্ছেন IEEE, যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড বা ট্রিপলি ব্যাকগ্রাউন্ড তারা জানেন, IEEE রিভিউয়ার, তারপরে ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়ান জার্নালের রিভিউয়ার, এরপরে হচ্ছে ইনফরমেশন সায়েন্স এন্ড টেকনোলজি যে রিভিউয়ার হিসেবে আছেন, ইন্টারন্যাশনাল জার্নাল অফ বিজনেস ইন্টেলিজেন্সের রিসার্চের রিভিউয়ার হিসেবে আছেন। এরপরে ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন রিসার্চের সাথে আছেন, যেমন জার্নাল অফ ডিসিশন সিস্টেমস, পরে বিভিন্ন ACIS, PCIS, ICIS, HICS এগুলোর সাথে স্যার রিভিউয়ার হিসেবে কাজ করেন। এখানে কিছু স্টুডেন্ট যারা বিভিন্ন জায়গায় দেশে বা বিদেশে জব পেয়েছেন বা বিভিন্নভাবে হেল্প পেয়েছেন, তারা কিছু আমাদেরকে থ্যাঙ্কিং মেসেজ পাঠিয়ে থাকেন। আমরা কিছু স্ক্রিনশট আপনাদের জন্য মোটিভেশনের জন্য শেয়ার করা। এতক্ষণ আমি আপনাদের সাথে কথা বললাম খায়রুল ইসলাম। এখানে আমার পিকচার দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে। তো আমি এই পর্যায়ে আজকে আমাদের যে আমাদের সেমিনারের দুজন ইনস্ট্রাক্টর গেস্ট এবং আমাদের এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন, আমি তাদের একটু পরিচয় দিচ্ছি। আমি প্রথমেই বলতেছি আমাদের সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হ্যাকার শেখ তারিকুল ইসলাম স্যার। স্যার আপনাদের এই স্পিকার এবং হচ্ছে ইনস্ট্রাক্টর। সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, রেড হ্যাট হ্যাকার, আর ACSA MCSA সাইবার এবং ব্যাংকিং সিকিউরিটি স্পেশালিস্ট। স্যার কাজ করেছেন ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টে এবং বাংলাদেশ গভর্নমেন্টের প্রজেক্টের সাথে কাজ করতেছেন অলরেডি, এবং বর্তমানে কর্পোরেট ব্যাংক, সুপরিচিত কর্পোরেট ব্যাংকের সাইবার সিকিউরিটি দিয়ে থাকেন ফুল টাইম। সো এছাড়া বিভিন্ন ফিনটেক, ইউএস এর ফিনটেক প্রতিষ্ঠানেও রিমোট সাপোর্ট দিয়ে থাকেন। তো উনি অনেক আর্লি এজে বেশি সফলতা পেয়েছেন এবং সার্টিফিকেশন তাকে আরো উন্নত পর্যায়ে নিয়ে গেছে। তো স্যার মাস্টার্স করেছেন MS IT তে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তো এই পর্যায়ে আমি থামতেছি। তো এখন আমাদের কোর্স ম্যাটেরিয়াল এবং কোর্সের কন্টেন্ট নিয়ে আলোচনা করতে স্যারকে অনুরোধ করব। আমি এই পর্যায়ে স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। স্যার কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা আমাদের আরো একজন স্যার আছেন, স্যার নাম আমি স্যার ওটা আপনি তাহলে ইন্ট্রোডাকশন দিয়ে দিন। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা জি, আমি হচ্ছে আরেকজন, আমি এখন কন্টিনিউ করবো, তরিকুল স্যারের পরে কন্টিনিউ করবে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু যদি আপনার স্ক্রিনটা শেয়ার করেন স্যার, তাহলে আমি আপনার এই সম্পর্কে সবাইকে একটু বলে দিই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়া শিওর। একটু আপনার প্রোফাইলটা যদি একটু স্লাইডটা শেয়ার করতেন আমি একটু বলে দিচ্ছি। আমাদের হচ্ছে শিওর, থ্যাংক ইউ। আমি একটু জি। স্যারকে পরিচয় করে দিই আপনাদের মাঝে। আমি শেখ তারিক ইসলাম স্যার একটু পরে কন্টিনিউ করবেন, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। তো এখন আমাদের সাথে স্যার আপনাদের কন্টেন্ট নিয়ে কথা বলবেন আমার জাহিদ হোসেন সাবিত স্যার। স্যার হচ্ছে MCPA সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, MCSA সাইবার স্পেশালিস্ট। স্যার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে MS এবং BS করেছেন CSE তে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে। তো থ্যাংক ইউ স্যার, আপনি কাইন্ডলি কন্টিনিউ করবেন। সো জি, ধন্যবাদ। আজকের আমাদের বেসিক্যালি সাইবার সিকিউরিটির ওয়েবিনার। সো আমরা আজকে ওয়েবিনারে যেগুলো কভার করব সেটা হচ্ছে, ফার্স্টে আমরা দেখবো যে হোয়াট ইজ সাইবার সিকিউরিটি, দেন আমরা যে এখানে যে জিনিসগুলো আছে, হোয়াই উই নিড সাইবার সিকিউরিটি, এলিমেন্টস অফ সাইবার সিকিউরিটি, আমরা কিছু কমন অ্যাটাক এন্ড রিসেন্ট অ্যাটাক দেখবো, এন্ড আমরা কিভাবে তার থেকে প্রোটেকশন নিব। এছাড়া আমরা এই সাইবার সিকিউরিটি থেকে সার্টিফিকেশনের জন্য কি কি আমরা সার্টিফিকেট আমরা পারসিউ করতে পারি, সো এই সাইবার সিকিউরিটি ফিল্ডে আমাদের জব এন্ড ফ্রিল্যান্সিং করার জন্য সেটা দেখবো। এছাড়া ফ্রিল্যান্সিং এর সম্বন্ধে হালকা আইডিয়া দেওয়া হবে, এবং জব প্লেসমেন্ট কি কি জব এই সাইবার সিকিউরিটি থেকে আসে আমরা সেগুলো আলোচনা করবো। এছাড়া আপনাদের যদি কোনো কোশ্চেন অ্যান্সার থাকে সেটা আমরা দেওয়ার চেষ্টা করব, এবং শেষে আমরা কিছু কমন সাইবার সিকিউরিটি টুলস নিয়ে আলোচনা করব। একটা ডেমনস্ট্রেশন থাকবে আমাদের,
আজকে। সো আমাদের ফার্স্টে যদি আমরা আসি, জি, আমাদের হচ্ছে যে ফার্স্টে যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের যে সাইবার সিকিউরিটি কিসে কিসে আমাদের ইউজ। তো আমাদের যদি আমরা প্রথমে আমরা দেখি, আমাদের এই যে আমাদের স্লাইডে দেখা যাচ্ছে সাইবার সিকিউরিটির আমাদের অনেকগুলো ডোমেন আছে, যেমন ওয়েব অ্যাপ্লিকেশন, আমরা যে প্রত্যেকটা ওয়েবসাইট, এছাড়া ওয়েবসাইট বেস অনেক ধরনের অ্যাপ আমরা ডেইলি লাইফে ইউজ করি, সেগুলোতে যদি অনেক সময় অনেক ধরনের ভার্নাবিলিটি থাকে, সেগুলো আমরা কিভাবে হচ্ছে আমরা টেস্ট করতে পারি যে ভার্নাবিলিটি কোথায় আছে, এবং সেগুলো কিভাবে আমাদের ডাটাগুলো চুরি হচ্ছে কিনা, সেই জিনিসটা আমরা ওয়েব পেন টেস্টিং এ দেখবো। এছাড়া মোবাইল পেন টেস্টিং এ আমরা দেখবো যে মোবাইলের একটা ডিভাইসের ভিতরে কিভাবে হচ্ছে অন্য হ্যাকাররা আমাদের ডাটা স্টোর করতে পারে, আমাদের ডাটা স্টিল করতে পারে, সেই জিনিসটা দেখবো। আপনাকে নেক্সট স্লাইড গুলো দেখা যাচ্ছে, সবাই কি দেখতে পাচ্ছেন? না, আমি হচ্ছে এটা স্ক্রিন শেয়ার করে রেখেছি। আপনার একটা স্ক্রিন দেখা যাচ্ছে, সবাই কি একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, আমি ওইভাবেই শেয়ার করে রেখেছি ভাই। দেখা যাচ্ছে না স্ক্রিন। আপনি আবার একটা স্ক্রিন শেয়ার দেন প্লিজ, স্টপ করে আবার স্ক্রিন শেয়ার। এবার আসছে, হ্যাঁ এবার আসছে, ওকে ঠিক আছে, ঠিক আছে সাবিত, ওকে। এছাড়া আমাদের হচ্ছে যে স্মার্ট কন্ট্যাক্টের পেন টেস্টিং, এবং আমরা ব্লক চেইন নেটওয়ার্কের যে পেন টেস্টিংটা ওটা, এবং নেটওয়ার্ক সিকিউরিটি কিভাবে পেন টেস্ট করে সেই জিনিসটা আমরা দেখবো। এছাড়া আমাদের যে সলিউশন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে প্রোভাইড করে থাকে, সেগুলো হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি। একটা অর্গানাইজেশনের নেটওয়ার্ক কিভাবে আমরা সিকিউর করব সেই জিনিসটার সম্বন্ধে আমরা আইডিয়া দিয়ে থাকবো। এছাড়া ডাটা প্রোটেকশন, আমাদের অর্গানাইজেশন ডাটা, পার্সোনাল ডাটা কিভাবে আমরা সিকিউর রাখতে পারি সেটা সম্বন্ধে আমরা ডিটেলসে আলোচনা করব। এছাড়া আমরা থ্রেট কিভাবে হচ্ছে আমরা যে এক্সটার্নাল থ্রেট বা হ্যাকাররা কিভাবে আমাদের ডিভাইসে আছে কিনা সেই জিনিসটা আমরা চেক করব, এবং ইনসিডেন্টে যে কোনো ইনসিডেন্ট হচ্ছে সেটা কিভাবে আমরা রেসপন্স করবো আমরা সেই জিনিসটাতে দেখব। এছাড়া এখন আসি আমাদের যে সাইবার সিকিউরিটি সার্টিফিকেশন। তো আমাদের সাইবার সিকিউরিটি সার্টিফিকেশনের যে প্রথম যে ধাপগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যাসোসিয়েট লেভেল, দেন প্রফেশনাল লেভেল। এছাড়া এখন এরপরে আমরা যদি স্যার কোনো একটু ইন্টারাপ্ট করি স্যার, হচ্ছে কি ওই আপনি যে স্ক্রিন শেয়ারটা করছেন ওই যে মনে হয় ওই যে উইন্ডো শেয়ার হয়েছে, যদি মানে এই জন্য স্লাইড যখন আপনি চেঞ্জ করতেছেন আসতেছেন, এই যে এখন আসতেছে। ওকে, তো সাইবার সিকিউরিটি আমাদের হচ্ছে কি কি সার্টিফিকেশন আমরা ইউজ করব সেই জিনিসগুলো দেখি। আমাদের যে প্রথম যে অ্যাসোসিয়েশন লেভেল যেটা থাকে সেটাতে আমরা বিভিন্ন সার্টিফিকেশন আছে, সিইএইচ, সিকিউরিটি প্লাস, এবং ব্লু টিম লেভেল 1, যেটা বেসিক্যালি আমাদের এশিয়ান কান্ট্রিগুলো থেকে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বেশি অ্যাপ্লিকেবল। জিসেক এগুলো আমাদের ইউরোপিয়ান এবং ইউএসএ কান্ট্রিগুলোতে বেশি অ্যাপ্লিকেবল হিসেবে থাকে। এছাড়া যদি প্রফেশনাল সার্টিফিকেশনে থাকে তাহলে ব্লু টিম লেভেল 2, কমশিয়া সিজা প্লাস, ইসি কাউন্সিলের সিএসএ এবং ইসিআইএইচ, এবং জিএসএক্স সার্টিফিকেশনে জিসিআইএইচ, এগুলো আমরা হচ্ছে প্রফেশনাল লেভেলে নিতে পারি। এরপরে আমাদের হচ্ছে যে যারা যেই প্রফেশনের দিকে যাবে সেই প্রফেশন অনুযায়ী আমাদের 3 ভাগে আমরা সার্টিফিকেশন গুলো যে কোনো একটা পাথ আমরা ফলো করে আমরা সার্টিফিকেশন গুলো আমরা কালেক্ট করতে হবে পারি। তো এছাড়া আমরা হচ্ছে সাইবার সিকিউরিটি কোর্সের থেকে কি কি শিখতে পারি, যেমন আমরা ইথিক্যাল হ্যাকিং এর ইন্ট্রোডাকশন নিতে পারি, এবং আমরা হচ্ছে কোনো ডিভাইসের ফুটপ্রিন্টিং এন্ড সেটা কিভাবে আমরা খুঁজে বের করবো সেই জিনিসটা আমরা জানতে পারি। এছাড়া নেটওয়ার্ক স্ক্যানিং, vulnerability analysis, penetration testing, system hacking, malware threats, sniffing, social engineering, denial of service, web application, session hijack, SQL injection, firewall, and honeypot creation and implementation, cryptography, and reporting and documentation. এই জিনিসগুলো আমরা সাইবার সিকিউরিটি কোর্স, আমাদের যে কোর্সটা আছে সেই কোর্সটা থেকে আমরা
শিখতে পারবো। তো এখন প্রথম কোশ্চেন আসে যে আমাদের সাইবার সিকিউরিটি কি। সাইবার সিকিউরিটি কি? So what is cyber security? So cyber security is the practice of protecting system, networks, program for digital attacks. So জিনিসটা কি? তো জিনিসটা হচ্ছে সাইবার সিকিউরিটি বেসিক্যালি আমাদের জিনিসটা হয় যে আমাদের সিস্টেম, নেটওয়ার্ক এবং যে আমাদের অ্যাপ্লিকেশন আমরা ইউজ করি সেগুলোকে প্রোটেকশনটাই হচ্ছে আমাদের সাইবার সিকিউরিটির মেইন জিস্ট বা আমরা মেইন এজেন্ডা আমরা বলতে পারি। তো এই জিনিসগুলো আমাদের কি দিস যে সাইবার সিকিউরিটি অ্যাটাকস গুলো সাধারণত অফটেন এম এট অ্যাক্সেস, চেঞ্জ অর ডিস্ট্রয় সেন্সিটিভ ইনফরমেশন, এক্সটর্ট মানি অ্যান্ড ডিস্টার্ব নর্মাল বিজনেস অপারেশন। সো আমাদের এই সাইবার সিকিউরিটি অ্যাটাক গুলো সাধারণত বেসিক্যালি যে আমাদের ডাটাগুলোকে স্টিল করা, আমাদের যে সেন্সিটিভ ইনফরমেশন থাকে সেগুলোকে আমাদের আনএক্সেসেবল করে দেওয়া হয়। এছাড়া আমাদেরকে এই আমাদের ডাটাগুলোকে সিজ করে রেখে তারা মানি আদায় করতে পারে, যেটাকে আমরা র্যানসমওয়্যার বলি। এছাড়া আমাদের যে নর্মাল বিজনেস অপারেশন সেই সব অপারেশন গুলোকে হ্যাম্পার করাটাই হচ্ছে সাইবার অ্যাটাকারদের কাজ। সো এই সাইবার অ্যাটাকারদের থেকে আমাদের সুরক্ষা দেওয়াটাই আমাদের বেসিক্যালি সাইবার সিকিউরিটির মূল এজেন্ডা। সো এই সাইবার সিকিউরিটির এখানে তিনটা কি এরিয়া আছে। ফার্স্ট হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, সেকেন্ড হচ্ছে আমাদের ডাটা প্রোটেকশন, থার্ড হচ্ছে আমাদের নেটওয়ার্ক সিকিউরিটি। তো ফার্স্টে আমরা যদি আসি রিস্ক ম্যানেজমেন্ট জিনিসটা কি? তো রিস্ক ম্যানেজমেন্টের ব্যাপারে কারো কোনো আইডিয়া আছে? তো যদি কারো কোনো আইডিয়া না থাকে তো আমরা যদি বলতে পারি। তো রিস্ক ম্যানেজমেন্টের বিষয়টা, রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আমার যে ওয়েবসাইট বা আমাদের হচ্ছে যে কোনো অ্যাপ্লিকেশন আমরা যেটা অর্গানাইজেশন ইউজ করি সেই অর্গানাইজেশনের যে এটাতে কি ধরনের ডাটা আছে, সেই ডাটার এগেনস্টে আমাদের অর্গানাইজেশনের কি রিস্ক আছে সেই জিনিসটাকে আমরা ম্যানেজমেন্ট করা। এই ডাটা যদি কোথাও লিক হয় বা এই ডাটা যদি কোথাও চুরি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কি ধরনের প্রবলেম হতে পারে সেই জিনিসটাকে ম্যানেজমেন্ট করা, এটাই হচ্ছে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট। এই জিনিসটার জন্য আমরা হচ্ছে কমপ্লায়েন্স, বিভিন্ন ধরনের কমপ্লায়েন্স আছে, আমরা এই কমপ্লায়েন্স গুলো মেনটেন করি। সেকেন্ড হচ্ছে আমাদের ডাটা প্রোটেকশন, এই যে ডাটা লিক যদি না হয়, এছাড়া আমাদের ডাটা যদি কেউ স্টিল করে অন্য কোম্পানির কাছে না দিতে পারে সেক্ষেত্রে আমাদের যে ডাটাটাকে প্রোটেক্টেড এনক্রিপশন ডিক্রিপশন, এক্ষেত্রে আমরা ক্রিপ্টোগ্রাফি অ্যালগরিদম ইউজ করে ডাটা প্রোটেকশনটা আমরা ইউজ করতে পারি। এছাড়া নেটওয়ার্ক সিকিউরিটি, যে আমাদের যে অর্গানাইজেশনের ভিতরে যে নেটওয়ার্ক এবং আমাদের যে বাইরের যে ইন্টারনেট, এই দুটার সাথে যে আমাদের কমিউনিকেশনের যে সিকিউরিটিটা দেওয়া হয়, যদি বাইরে থেকে কোনো আনওয়ান্টেড কেউ যদি আমাদের নেটওয়ার্ক অর্গানাইজেশনের ভিতরে না আসতে পারে এবং আমাদের ভিতর ডাটা যদি স্টিল না করতে পারে বা আমাদের অপারেশন যদি হ্যাম্পার না করতে পারে সেক্ষেত্রে আমরা যে সিকিউরিটিটা প্রোভাইড করি সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক সিকিউরিটি। সো আমাদের সাইবার সিকিউরিটির জিনিসটা কি? কারণ আমরা যদি 2020 থেকে 2020-এর মে থেকে 2022-এর মার্চ পর্যন্ত আমরা ওয়ার্ল্ড ওয়াইড যদি ইন্ডাস্ট্রিতে দেখি যেটা আমাদের ডাটা ব্রিচের জন্য ক্ষতি হয়েছে, সেই আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 2.1 বিলিয়ন ইউএস ডলার আমাদের হচ্ছে ক্ষতি হয়েছে জাস্ট গত 2 বছরে, 2020 থেকে 2022-এ। এর মধ্যে সবচেয়ে এফেক্টেড এরিয়া হচ্ছে আমাদের হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, এরপরে হচ্ছে সেকেন্ডলি আছে আমাদের ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি। এছাড়া যদি আমরা দেখি আরো কিছু ইনসিডেন্টের ঘটনা, সেখানে আমরা দেখতে পারি যে বাংলাদেশের যে 81 বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হয়েছিল সেই ঘটনাটা আমরা সবাই কম বেশি শুনেছি। সো এই ঘটনাটা কিন্তু আমাদের এই সাইবার সিকিউরিটি নিরাপত্তার হ্যাম্পারের জন্যই কিন্তু হয়েছিল। তো এই ক্ষেত্রে এখানে হ্যাকাররা কি করেছিল, নর্থ কোরিয়ান হ্যাকাররা আমাদের বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্কের ভিতরে একটা প্রিন্টারের ডিফেক্টেড কনফিগারেশনের থেকে তারা কিন্তু ফুল নেটওয়ার্কের অ্যাক্সেস কিন্তু তারা পেয়ে গেছিল এবং সেখান থেকে তারা কিন্তু এই 81 মিলিয়ন ডলার চুরি করতে সামর্থ্য হয়েছিল 2016 সালে। তাদের মূল টার্গেট ছিল $1 বিলিয়ন, কিন্তু
সুইস ব্যাংকে সেটা হচ্ছে আর্লিতে ডিটেক্ট হয়ে যাওয়াতে তারা মাত্র 81 মিলিয়ন নিতে পেরেছিল। এছাড়া যদি আমরা দেখি, যদি গ্লোবাল স্কেলে দেখি যদি হয়, সেক্ষেত্রে আমাদের স্টাক্সনেট, যেটা হচ্ছে আমাদের বলা হচ্ছে যে ওয়ার্ল্ডের ফার্স্ট সাইবার ওয়েপন, এটা ইফেক্টেড করেছিল ইরানের বিভিন্ন নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে। এটা বলা হচ্ছে যে এটা ইসরায়েলের থেকে তৈরি। এখানে হচ্ছে আমাদের জিরো ডে জিনিসটা হচ্ছে বেসিক্যালি যে এক্সপ্লয়েট গুলো কেউ এখনো ধরতে পারেনি, কোনো জায়গায় কোনো সিকিউরিটিরা এখনো ডিটেক্ট করতে পারেনি। সেই জিরো ডে এক্সপ্লয়েট ইউজ করে তারা কিন্তু এই ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি গুলোকে সম্পূর্ণভাবে ডিসেবল করে দিতে সমর্থ হয়েছিল। তো এদের এই স্টাক্সনেটের টার্গেট একটাই ছিল যে ইরানকে কিভাবে নিউক্লিয়ার ফ্যাসিলিটি থেকে ডিস্ট্রয় করে দেওয়া যায়। সেক্ষেত্রে সবার ধারণা করা হচ্ছে যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এর পিছনে ছিল। সো এছাড়া যদি আমরা আরো কিছু দেখতে পাচ্ছি যে ইয়াহু ফাইন্যান্সে 2016 সালে 1 বিলিয়ন ইউজারের অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার এবং পিন কিন্তু চুরি হয়ে গিয়েছিল। এছাড়া বাইন্যান্সের ব্লকচেইন $570 মিলিয়ন কিন্তু হ্যাকের কারণে ক্রিপ্টো যে কয়েন গুলো থাকে, বিটকয়েন বা হচ্ছে আরো যে ইথেরিয়াম বিভিন্ন ধরনের বিটকয়েন, সেগুলো কিন্তু চুরি হয়ে গিয়েছিল বাইন্যান্সের সিকিউরিটির ব্রেকডাউনের কারণে। এছাড়া যদি আমরা আরো দেখতে পারি যে 2031 একটা প্রেডিকশন করা হচ্ছে যে 2031 সালের মধ্যে $265 বিলিয়ন গ্লোবালি র্যানসমওয়্যারের জন্য শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া কম্পিটিটে একটা বিজনেস একটা ইউএস বেসড একটা নিউজ পেপারে আমরা দেখতে পাচ্ছি যে 2021 সালে 576টা ইউএস অর্গানাইজেশন র্যানসমওয়্যারের দ্বারা এফেক্টেড হয়েছিল এবং 34.1 মিলিয়ন রেকর্ড তারা ডিস্ট্রয় করে দিতে সক্ষম হয়েছিল বিভিন্ন র্যানসমওয়্যার, এবং যেটাতে $159.4 বিলিয়ন একটা ক্ষতি হয়েছিল জাস্ট এই র্যানসমওয়্যারের কারণে। এছাড়া আরো অনেক ধরনের ভাইরাসের অ্যাটাক হয়, যেটা আমাদের দেশে বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশ করেছে যে 2022 সালের একটা রিপোর্টে যে 3.69% অফ দ্য কাসপারস্কি অ্যান্টিভাইরাস, যারা অনেকেই অ্যান্টিভাইরাস ইউজ করে, এর মধ্যে কাসপারস্কি অ্যান্টিভাইরাস ইউজার বাংলাদেশে ট্রোজান দ্বারা অ্যাটাক হয়েছে। সো যেটা অলরেডি হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, যারা কাসপারস্কি অ্যান্টিভাইরাস ইউজ করার পরেও কিন্তু ট্রোজান দ্বারা অ্যাটাক হয়েছিল। তো এই যে আমরা হচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যাটাক এবং হ্যাকিং এর যে কারণে যে ড্যামেজ গুলো দেখছি, এগুলো কেন? কারণ হচ্ছে সাইবার সিকিউরিটি তখনও মানুষের মধ্যে এতটা ইম্পর্টেন্স ক্রিয়েট করে নাই যে আমাদের ইন্টারনেটকে সিকিউর রাখতে হবে, ইন্টারনেটের আমাদের অ্যাপগুলোকে সিকিউর রাখতে হবে, বা আমাদের এই বিজনেস অপারেশন পরিচালনা করার জন্য সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে। তো এখন যেহেতু এই ধরনের অ্যাটাক এবং বিভিন্ন বিলিয়ন ডলার যখন তারা হচ্ছে ড্যামারেজ দেওয়ার পরে, এখন কিন্তু প্রত্যেকটা কোম্পানি কিন্তু বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি মেজার নিচ্ছে। এখন এই আপনাদের প্রশ্ন থাকতে পারে এই সাইবার সিকিউরিটির ক্ষেত্রে আমরা হচ্ছে কোন কোন ইন্ডাস্ট্রিতে সাইবার সিকিউরিটি কাজে লাগে? এক কথায় সকল ইন্ডাস্ট্রিতে সাইবার সিকিউরিটি কাজে লাগে। আপনি গার্মেন্টস বলেন, হেলথ কেয়ার বলেন, এডুকেশন বলেন, বা আপনার নর্মাল বিজনেস বলেন বা আইটি বিজনেস বলেন, সব ক্ষেত্রে কিন্তু সাইবার সিকিউরিটির প্রয়োজন আছে। সো সাইবার সিকিউরিটি যদি না দিতে পারে, তাহলে বেসিক্যালি আমাদের ইন্টারনেট অ্যাক্সেস বা হচ্ছে অনলাইন যে বিজনেসের সবকিছুই কিন্তু খুবই ঝুঁকির মধ্যে থাকে। তো এখন আমরা দেখি যে সাইবার সিকিউরিটির বিভিন্ন যে ক্রাইটেরিয়া আছে, এর মধ্যে হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড ওয়েল এস্টাবলিশড ট্রায়াড সিস্টেম বলা হয়, যে তিনটা
এরিয়া একসাথে করে একটা হচ্ছে সিকিউরিটি প্রোভাইড করা হয়, সেটা হচ্ছে সিআইএ ট্রায়াড, যেটাকে 3টা ভাগে বিভক্ত: কনফিডেন্সিয়ালিটি, অ্যাভেলেবিলিটি অ্যান্ড ইন্টিগ্রিটি। সো এই সিআইএ ট্রায়াডটা কি? সাইবার সিকিউরিটি অর ইনফরমেশন সিকিউরিটি প্র্যাকটিস অফ প্রোটেক্টিং কম্পিউটার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ইনফরমেশন from theft, damage, and unauthorized access or attacks. So এই জিনিসগুলো থেকে সিকিউরিটি দেওয়াটাই সিআইএ ট্রায়াডের মেইন ফোকাস। তো আমাদের কনফিডেন্সিয়াল জিনিসটা কি? কনফিডেন্সিয়ালিটি হচ্ছে a system's ability to ensure that the correct and authorized user uses the system resource and can view, access, change, and otherwise use the data. সো যার কাছে যে ডেটাটার ওনার ওর যার কাছে শেয়ার করা হচ্ছে সেই শুধু ডেটাটা দেখতে, ইউজ করতে এবং চেঞ্জ করতে পারবে, সেটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। যেমন ধরেন আপনাদের অর্গানাইজেশনের যে এইচআর এর যে টিম আছে সেই টিম কিন্তু আপনাদের যে যারা হচ্ছে আইটিতে কাজ করে তাদের ডাটা কিন্তু তারা কি নিয়ে কাজ করে সেটা কিন্তু তারা দেখবে না, সেটা হচ্ছে আপনাদের আইটি টিমের কাছেই থাকবে সেই ডাটাগুলো যে তারা কি নিয়ে কাজ করছে, সেটা কিন্তু এইচআর এ দেখার বিষয় না। তো এই যে অর্গানাইজেশনের ভিতরে এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টের ডাটা কিন্তু কনফিডেন্সিয়াল রাখা হয়, এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি কনফিডেন্সিয়ালিটির মূল বিষয়। এরপরে আসে আমাদের ইন্টিগ্রিটি, সিস্টেম এবিলিটি টু ইনশিওর দ্য সিস্টেম ইনফরমেশন অ্যাকুরেট অ্যান্ড কারেক্ট। তো ইন্টিগ্রিটি চেকিংটা হচ্ছে যে আমাদের যে ডাটাটা রাখা হয়েছে সেই ডাটাটা একুরেট এবং কারেক্ট, সেই ডাটাটাকে কোথাও মডিফিকেশন বা কোনো ধরনের অল্টারনেশন করা হয়নি। তো ইন্টিগ্রিটি যদি চেক না থাকে তাহলে আমাদের অনেক ধরনের সমস্যা হতে পারে। যেমন ধরেন ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকে আপনি 1 কোটি টাকা রাখলেন, সেখান থেকে আপনার ইনফরমেশন এডিট করে আপনারটা 1 লাখ টাকাতে করে গেল, আপনার কিন্তু সেক্ষেত্রে লস হবে। এই ধরনের ইন্টিগ্রিটি জিনিসটা কিন্তু সিআইএ ট্রায়াডের সেকেন্ড এজেন্ডা ইন্টিগ্রিটিতে প্রোটেকশনটা দেওয়ার জিনিসটা আলোচনা করা হয়। এছাড়া হচ্ছে অ্যাভেলেবিলিটি, যে systems ability to ensure the system information services are available to the vast majority of the time. So আপনার availability জিনিসটা হচ্ছে যে যখন আপনি ডাটাটা চাবেন বা ডাটাটা অ্যাক্সেস করার চেষ্টা করবেন, যদি আপনি ডাটাটা পান। সো যেমন যে আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে ব্যাংকের সার্ভার, বিকাশের সার্ভার বন্ধ হচ্ছে, এই জিনিসটা তখন কিন্তু আমাদের কিন্তু সার্ভিস গুলো অনেক হ্যাম্পার হয়। এই সার্ভিস যদি কোনো ধরনের হ্যাম্পার না হয় এবং যদি সর্বোচ্চ আপ টাইমটা ধরে রাখা যায়, সেই জন্য বেসিক্যালি সিআইএ ট্রায়াডটা এর অ্যাভেলেবিলিটি যে সেকশনটা থাকে সেই সেকশনটাতে কাজ করা হচ্ছে। এছাড়া আরেকটা ট্রায়াড আছে যেটাকে বলা হচ্ছে আমাদের ট্রিপল এ ট্রায়াড, or authentication, authorization and accounting. So এই ট্রায়াডে বেসিক্যালি অথেন্টিকেশন, যে প্রসেস দ্য ভেরিফাইং দ্যাট আইডেন্টিটি অফ ইউজার। আপনি কোনো জায়গায় কোনো অ্যাপ্লিকেশন ইউজ করছেন, আপনার একটা ইউজার নেম পাসওয়ার্ড থাকে সাধারণত। তো এই ক্ষেত্রে এই ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা দিয়ে যে আপনি লগ ইন করছেন সেই জিনিসটা হচ্ছে ট্রিপলের প্রথম জিনিস, অথেন্টিকেশন। তো এই অথেন্টিকেশন জিনিসটা আমাদের ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনে ইউজ করা হয় যে যাতে আমাদের ইউজারকে আলাদা করে চিহ্নিত করা যায়। সেকেন্ডলি আসে অথরাইজেশন। অথরাইজেশন ডিটারমিনিং হোয়াট অ্যান অথেন্টিকেটেড ইউজার ইজ ডিভাইস ইজ অ্যালাউড টু। সো আপনি এই যে একটা অ্যাপ্লিকেশনে আপনি অ্যাক্সেস নিলেন, অথেন্টিকেশন করে ঢুকলেন, আপনার কি কি ধরনের অ্যাক্সেস থাকে? সব অ্যাক্সেসটা সব ইউজারকে দেওয়া হয় না। যেমন আপনি কিন্তু যদি একটা ই কমার্সের ওয়েবসাইটে যান, আপনি অথেন্টিকেশন করে শুধু কি কিনতে পারবেন, আপনার কিন্তু প্রোডাক্ট অ্যাড বা ডিলিট করার কিন্তু অথরাইজেশন নাই। এই যে অথরাইজেশন কন্ট্রোল, সেটা হচ্ছে আমাদের সিআইএ ট্রায়াডের সেকেন্ডে ক্ষেত্রে বলা হচ্ছে। ট্রিপল এ ট্রায়াডের অ্যাকাউন্টিং যে লাস্ট জিনিসটা, যে একজন ইউজার কতক্ষণ ধরে ইউজ করছে বা কি কি ধরনের ইউজ করছে সেটার একটা লগ রাখার যে ব্যাপারটা, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং। যে একটা ইউজার আমাদের অ্যাপ্লিকেশনটাকে কোনো ভালো কাজে বা খারাপ কাজে ইউজ করছে কিনা সেই জিনিসটাকে আমাদের মনিটরিং এ রাখা এবং সে কি কাজ করছে সেই জিনিসটাই হচ্ছে অ্যাকাউন্টিং। যে কোনো ধরনের যদি ইনসিডেন্ট সেই ইউজারটা করে, সেই যদি আমরা ইউজারটাকে ইজিলি ক্যাপচার করতে পারি, সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে থার্ড ডটটা অ্যাকাউন্টিং
এই বিষয়টা কিন্তু কাজ করছে। সো একটা নেটওয়ার্ক বা একটা অ্যাপ্লিকেশন মনিটরিং এর জন্য তিনটা জিনিসই কিন্তু একসাথে কাজ করতে হয়: অথেন্টিকেশন, অথরাইজেশন, দেন অ্যাকাউন্টিং। সো এরপরে আমরা যদি দেখি আমরা কেন হচ্ছে সাইবার সিকিউরিটির জিনিসটা আমরা শিখবো, বা কেন হচ্ছে একজন ইউজার বা একজন সবাই সাইবার সিকিউরিটিটা জানা প্রয়োজন। প্রোটেক্টিং সেন্সিটিভ ইনফরমেশন। তো প্রথমে আমাদের যে সেন্সিটিভ ইনফরমেশন থাকে, আমাদের বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড, আমাদের ব্যাংকের কার্ডের নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের পাসওয়ার্ড, ব্যাংকের যে ধরনের জিনিসগুলো, এগুলো যদি আমরা অনলাইনে শেয়ার না করি বা কারো কাছে যদি প্রপার অথরাইজেশন বা ট্রাস্ট ছাড়া যদি আমরা শেয়ার না করি, এছাড়া এই ধরনের শেয়ার করার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল লস প্রিভেনশনের জন্য আমরা হচ্ছে সাইবার সিকিউরিটির জিনিস, যদি আমাদের সাইবার অ্যাটাক করে কেউ যদি আমাদের ফাইন্যান্সিয়াল গেইনটা নষ্ট না করতে পারে। এছাড়া যে একটা অর্গানাইজেশনের যে ট্রাস্ট থাকে করে তাদেরকে যদি সাইবার অ্যাটাকের শিকার হয়, তাহলে কিন্তু সেই অথরাইজেশন কিন্তু পরবর্তীতে কেউ কিন্তু আর ট্রাস্ট করতে চায় না, এবং তাদের রেপুটেশন কিন্তু অনেক লস হয়। এই ট্রাস্ট এন্ড রেপুটেশনটা মেনটেন করার জন্য আমরা সাইবার সিকিউরিটি ইউজ প্রিভেনশন এন্ড ডিটেকশন জিনিসগুলো ইউজ করি। এছাড়া হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি, আমাদের একটা গভর্নমেন্টের বিভিন্ন ধরনের ডাটা থাকে, এই ডাটাগুলোকে প্রোটেক্ট করার জন্য সাইবার সিকিউরিটির বিভিন্ন ব্রাঞ্চ কাজ করে। এছাড়া হচ্ছে ডিসরাপশন অফ সার্ভিস, যদি কোনো সার্ভিস যদি ডিস্টার্ব বা বন্ধ না হয়ে যায়, সেটা প্রিভেন্ট করার জন্য সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট এবং সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়াররা কিন্তু কাজ করে যাচ্ছে। এছাড়া পার্সোনাল প্রাইভেসি, কমপ্লায়েন্স উইথ রেগুলেশন, বিভিন্ন কমপ্লায়েন্স যেমন হচ্ছে সক্স, সক টু, পিসিআই ডিএসএস, হিপা, এই ধরনের কমপ্লায়েন্স গুলো মেনটেন করাটাও কিন্তু সাইবার সিকিউরিটির কাজ। এছাড়া সাইবার ক্রাইম প্রিভেন্ট করা এবং কেউ যদি সাইবার ক্রাইম করে তাদেরকে ডিটেক্ট এন্ড ক্যাপচার করাটাও কিন্তু সাইবার সিকিউরিটি প্রফেশনালদের দায়িত্ব। এছাড়া যে সবসময় যে অ্যাডাপ্ট যে থ্রেট গুলো অ্যাডাপ্ট হচ্ছে, যে আমরা যেরকম দেখতে পারলাম ইরানের ক্ষেত্রে, যে তারা আনডিটেক্টেড অ্যাটাক কিন্তু তারা অলরেডি নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে করা হয়েছিল। তো এই জন্য যে পরবর্তীতে এই অ্যাটাকটা যদি না হয়, সেক্ষেত্রে যে অ্যাডাপ্টেশনের যে ফ্যাসিলিটি গুলা বা রিসার্চের জিনিসগুলো, এটা কিন্তু সাইবার সিকিউরিটি প্রফেশনালসরা করে থাকে। এছাড়া ডিজিটাল ইনোভেশন, যে আমাদের সবকিছু এখন বর্তমানে ডিজিটালের দিকে যাচ্ছে, তো এই ডিজিটাল ইনোভেশনের জন্য সাইবার সিকিউরিটি প্রফেশনালরা কিন্তু কাজ করে যাচ্ছে। তো এরপরে আসে আমাদের যে সাইবার সিকিউরিটি এলিমেন্ট গুলো কি। তো ফার্স্টের যে জিনিসটা আছে আমরা নেটওয়ার্ক সিকিউরিটি, আমাদের অর্গানাইজেশন, পার্সোনাল, হোম নেটওয়ার্ক, এইটার যে সিকিউরিটি সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক সিকিউরিটির আন্ডারে পড়ে। যে একটা নয় নেটওয়ার্ককে আমরা কিভাবে সিকিউর রাখবো, এবং সেখান থেকে যদি কেউ যদি ডাটা স্টিল অর স্নিপিং করে ডাটা ক্যাপচার না করতে পারে, সেটা কিভাবে আমরা মেনটেন করবো, সেটা হচ্ছে আমাদের সাইবার সিকিউরিটির মধ্যে পড়ে। অ্যাপ্লিকেশন সিকিউরিটি, আপনি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করেন বা হচ্ছে অ্যাপ্লিকেশনটাকে ইউজ করে সেটাকে কিভাবে সিকিউর রাখা যায়, সেটাও সাইবার সিকিউরিটির আন্ডারেই পড়ে। এছাড়া ডাটা সিকিউরিটি, যে বিভিন্ন ধরনের ডাটা থাকে আমাদের পার্সোনাল লাইফে বা অর্গানাইজেশনের ইউজে, তো এই ধরনের ডাটাগুলো কিভাবে আমরা সিকিউর রাখতে পারি, সেটা হচ্ছে ডাটা সিকিউরিটির মধ্যে পড়ে। এছাড়া হচ্ছে অপারেশনাল সিকিউরিটি, যে সার্ভারগুলোতে, এই সার্ভারগুলোতে কেউ যদি এসে কোনো ধরনের ডিসরাপশন, ড্যামেজ না করতে পারে, সেটাও সাইবার সিকিউরিটি প্রফেশনালদের ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ে। এছাড়া যে আমাদের একটা অর্গানাইজেশনের যে এন্ড পয়েন্ট থাকে, এক একটা ডিভাইস হতে পারে, সেটা ল্যাপটপ হতে পারে বা কোনো ধরনের সুইচ, রাউটার, বিভিন্ন ধরনের ডিভাইসেস হতে পারে। এই ডিভাইসগুলোকে কিভাবে সিকিউর রাখা যায়, সেই জিনিসটা এন্ড পয়েন্ট সিকিউরিটির ক্রাইটেরিয়াতে পড়ে। ইনসিডেন্ট রেসপন্স, এখন এই ধরনের সিকিউরিটিটা মেনটেন করার পরেও যদি কোনো ধরনের ইনসিডেন্ট হয়, ইনসিডেন্টের সাথে সাথে রেসপন্স এন্ড হচ্ছে যে প্রিভেনশনের জন্য যে কাজটা করা শুরু করতে হবে, সেটাই হচ্ছে ইনসিডেন্ট রেসপন্সদের কাজ। এছাড়া হচ্ছে সিকিউরিটি পলিসি এন্ড প্রসিডিওর। সো প্রত্যেকটা কোম্পানি আলাদা আলাদা সিকিউরিটি পলিসিস মেনটেন করার চেষ্টা করে। তাদের সিকিউরিটি পলিসি অনুযায়ী সেই পলিসিগুলো হচ্ছে সব এমপ্লয়ি মেনটেন করছে কিনা সেটা
এন্ড সেটা যে মেনটেন করানোর জন্য প্রসিডিউর, এই জিনিসটা সাইবার সিকিউরিটি পলিসি এন্ড প্রসিডিউরের মধ্যে পড়ে। এনক্রিপশন, যে আমাদের ডেটাগুলো যদি যখন ইন্টারনেটে যাচ্ছে তখন যদি প্রপারলি এনক্রিপ্ট না করা হয় তাহলে যে কেউ ডেটাটা ক্যাপচার করে কিন্তু ডিক্রিপশন করে আসল ডেটাটা কিন্তু পেয়ে যাবে। সো এই ধরনের এনক্রিপশন অ্যালগরিদম ইউজ করার ফলে সেই ডেটাটা কিন্তু সিকিউরলি অন্য কাছে কিন্তু পৌঁছায়। এন্ড প্রথমত যদি কেউ যদি ক্যাপচার করেও সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু সেই ডাটাটা কিন্তু তারা আনরিডেবল অবস্থায় থাকে, যে তারা কিন্তু ডাটাটা ইউজ করতে পারে না। এছাড়া যে আমরা এখন বর্তমানে সবকিছুই ক্লাউডের দিকে যাচ্ছে, বিভিন্ন আমাদের ক্লাউড সার্ভিস প্রোভাইডার আছে যেমন হুয়াওয়ে ক্লাউড, অ্যামাজনের AWS, এছাড়া মাইক্রোসফটের এজিওর সার্ভিসেস, গুগলের জি ক্লাউড। তো এই ধরনের ক্লাউডের যে সার্ভিস গুলো থাকে, এই ক্লাউডের সার্ভিস গুলো ইউজ করে কিভাবে হচ্ছে আমরা অর্গানাইজেশন চালাতে পারি এবং এই ক্লাউডের সার্ভিসে যে কি ধরনের সিকিউরিটি মেনটেন করতে হবে সেটা ক্লাউড সিকিউরিটি প্রফেশনালদের হাতে পড়ে। এছাড়া বিভিন্ন মোবাইল ডিভাইসেস, আপনারা সবাই মোবাইল এখন বর্তমানে কম বেশি সবাই অ্যান্ড্রয়েড অর iOS ইউজ করা হয়। তো এই মোবাইলের যে ডিভাইসের যে সিকিউরিটি গুলো, সেই সিকিউরিটি গুলো কিভাবে আমরা মেনটেন করব সেটা থাকে। এছাড়া যে আমাদের যে বিভিন্ন ডেটাবেসেস থাকে, এই ডেটাবেস গুলোকে কিভাবে সিকিউর রাখা যায় সেটা হচ্ছে সাইবার সিকিউরিটির বিভিন্ন এলিমেন্টের মধ্যেই পড়ে। এরপরে যদি আসি যে কি ধরনের সাইবার অ্যাটাক হয়, যেমন ফিশিং অ্যাটাক, যে যারা হচ্ছে বিভিন্ন ধরনের, যে আমাদের বিভিন্ন সময় শোনা যায় যে ফিশিং অ্যাটাকের শিকার হচ্ছে, একটা লিংক দিচ্ছে, এই লিংকের থেকে হচ্ছে তারা ডাটাটা চুরি করতে, ডাটা যখন লিঙ্কটাতে ক্লিক করছে তখন আপনার ডিভাইস কিন্তু তাদের কন্ট্রোলে চলে যাচ্ছে। এছাড়া বিভিন্ন ম্যালওয়্যার থাকে, যে ম্যালিশিয়াস সফটওয়্যার গুলো পিসিতে বা আপনাদের ওয়ার্ক স্টেশনে অ্যাটাক করে কিন্তু ওয়ার্ক স্টেশনকে আনইউজেবল অবস্থায় নিয়ে যায়। এছাড়া র্যানসমওয়্যার ফাইলগুলোকে এনক্রিপ্ট করে তারা কিন্তু বিভিন্ন অ্যামাউন্টে টাকার দাবি করে, যেটা দিলে তারা বলে যে ফাইলগুলোকে ডিক্রিপ্ট করে দিবে। এছাড়া ডস অ্যান্ড ডিডোস অ্যাটাকস, যে ডিনায়াল অফ সার্ভিস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক, যদি কোনো সার্ভিস যদি ইউজেবল না করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই ডস এন্ড ডিডোস অ্যাটাক গুলো ইউজ করা হয়। এছাড়া ম্যান ইন দ্য মিডল স্কিল ইনজেকশন, ম্যান ইন দ্য মিডল হচ্ছে কি আপনারা কোনো একজন এ থেকে বিতে যখন ডাটাটা পাঠাচ্ছেন তখন এই মিডলে যদি কেউ ডাটাটা ক্যাপচার করে নিতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ডাটা কিন্তু তারা কিন্তু চুরি করতে পারে। সেই ক্ষেত্রে এটাই হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের মূল বিষয়। এছাড়া হচ্ছে এসকিউএল ইনজেকশন, যে বিভিন্ন ডাটাবেস যে এসকিউএল কোডের মাধ্যমে কিন্তু অর্গানাইজেশন গুলো কিন্তু তাদের এপিআই এর সাথে কানেক্টেড থাকে। এই এসকিউএল ইনজেকশনের মাধ্যমে ডাটাবেস গুলো কিন্তু তারা কিন্তু তাদের হাতে নিয়ে আসতে পারে এবং বিভিন্ন ইনফরমেশন সেনসিটিভ ডাটা কিন্তু তারা এই এসকিউএল ইনজেকশনের মাধ্যমে কিন্তু চুরি করতে পারে। এছাড়া ক্রস সাইট স্ক্রিপ্টিং, যে সাইটের ভিতরে বিভিন্ন কমেন্ট বক্স, সার্চ বক্স ইউজ করে কিন্তু সাইটের কার্নেল লেভেলে চলে যাওয়ার, এটা কিন্তু এক্সেসিস এর জিনিসগুলো। এছাড়া ক্রেডেনশিয়াল স্টাফিং, জিরো ডে এক্সপ্লয়েট এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, যেগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। সো সো এই যে সিকিউরিটি, যে আমরা বিজনেস গুলোতে যে সিকিউরিটি গুলো করছি, এই সিকিউরিটি গুলো করতে কি ধরনের হচ্ছে চ্যালেঞ্জেস থাকে। তো বেসিক্যালি যে বিভিন্ন ধরনের মধ্যে সবচেয়ে মোস্ট সিনারিওটা দেখা যাচ্ছে যে ল্যাক অফ টাইম টু ফোকাস অন সিকিউরিটি। বিভিন্ন অর্গানাইজেশন সিকিউরিটির দিকে ফোকাসই দেন, যার কারণে কিন্তু তাদের কিন্তু হ্যাক গুলো হয়ে যাচ্ছে। তারা একবার হ্যাক হলে বা তাদের একবার ডাটা ড্যামেজ হলে তখন হচ্ছে তারা সিকিউরিটির দিকে ফোকাস করতেছে। এই জিনিস থেকে কিন্তু আমাদের প্র্যাকটিস থেকে কিন্তু আমাদের বের হয়ে আসতে হবে। এছাড়া কিপিং আপ দ্য চেঞ্জিং থ্রেটস, তো সিকিউরিটি জিনিসগুলো কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে। কালকে যে জিনিস নতুন জিনিসটা আসবে সেটা তো কোনো ধরনের সিকিউরিটি ফ্ল থাকতে পারে। সেই ক্ষেত্রে জিনিসগুলোকে যখন আপ টু ডেট রাখাটা, এটা কিন্তু সিকিউরিটি প্রফেশনালদের কাজ। এছাড়া সিকিউরিটি এক্সপার্টাইজ এন্ড কস্ট অফ সিকিউরিটি সলিউশন, এই দুটাও কিন্তু অনেক প্রাইমারি রোল প্লে করে। যে সিকিউরিটি সলিউশন গুলো সাধারণত অনেক কস্টলি হয় এবং আমাদের দেশে বিভিন্ন সিকিউরিটি এক্সপার্টের ল্যাকিংস থাকার কারণে কিন্তু অর্গানাইজেশন গুলো প্রপার সিকিউরিটি
ইমপ্লিমেন্ট করতে পারছে না। সো এই যে এখন আমাদের যে সাইবার সিকিউরিটি গুলো ইউজ করছি, তো এখান থেকে আমরা কিভাবে প্রোটেকশনটা থাকবে। তো প্রোটেকশনটার মধ্যে তো প্রথম জিনিসটা যে আমাদের ক্রেডেনশিয়ালের ক্ষেত্রে আসে, যে স্ট্রং এন্ড ইউনিক পাসওয়ার্ড। আমাদের অনেকের মধ্যে একটা কমন প্র্যাকটিস থাকে যে অনেক জায়গায় আমরা সেম পাসওয়ার্ড ইউজ করি। আমরা ফেসবুকের ক্ষেত্রে যে পাসওয়ার্ডটা ইউজ করছি, অনেকে ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে সেম পাসওয়ার্ডটাই ইউজ করে। সেক্ষেত্রে কিন্তু এক জায়গা থেকে যদি পাসওয়ার্ডটা লিক হয়, তাহলে কিন্তু আমাদের বোথ জিনিসটাই কিন্তু আমাদের ঝুঁকে মুখে পড়ে যায়। সেক্ষেত্রে আমাদের হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্ট আমাদের ইউনিক অ্যান্ড পাসওয়ার্ড ইউজ করতে হবে। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ইউনিক ইউজ করে কিভাবে, যে পাসওয়ার্ডের পরে একটা দুটা নাম্বার চেঞ্জ করে জাস্ট হচ্ছে পাসওয়ার্ড গুলো ইউজ করা হয়। যেমন ফেসবুকের ক্ষেত্রে ABCD 1 2 3 ইউজ করলো, সে ব্যাংকের ক্ষেত্রে ABCD 1 2 4 ইউজ করলো। সেই ধরনের একটা পাসওয়ার্ড চেঞ্জ করে তারা কিন্তু পাসওয়ার্ড গুলো ইউজ করে। সেক্ষেত্রে কিন্তু এই সাইবার অ্যাটাকের কিন্তু অনেক ঝুঁকি থেকে যায়। এবং হচ্ছে ভিএপিডি টেস্ট করাতে হবে, সেকেন্ড জিনিসটা যে আমাদের অর্গানাইজেশনের যে ডাটা গুলো কিংবা যে ভার্নাবল কিনা, সেটা ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট এন্ড পেনিট্রেশন টেস্টিং এর মাধ্যমে আমাদের আইডেন্টিফিকেশন করতে হবে। এছাড়া রেগুলারলি সফটওয়্যার সিস্টেম আপডেটেড রাখতে হবে। আমরা সবসময় দেখি যে সিকিউরিটি প্যাচ গুলো যখন আসে, তখন অনেকেই হচ্ছে আপডেটে পিসি স্লো হয়ে যাবে, মোবাইল স্লো হয়ে যাবে, এই ধরনের ভয়ের কারণে আপডেট গুলো দেই না। কিন্তু এই আপডেটের কারণে না দিলে কিন্তু সাধারণত যে ভার্নাবিলিটি গুলো থাকে, সেগুলো কিন্তু কোম্পানিগুলো কিন্তু প্যাচ করতে পারে না। পরে এই ধরনের ভার্নাবিলিটি গুলো কিন্তু ইউজ করে কিন্তু হ্যাকাররা কিন্তু আপনার ডিভাইসের কন্ট্রোল নিয়ে নিতে পারে। এছাড়া ইমেল সার্ভার, ইমেল সার্ভিস সিকিউরিটি প্রোভাইড করা, নেটওয়ার্ক সিকিউরিটি প্রোভাইড করতে হবে। এমপ্লয়ীদেরকে ট্রেনিং এন্ড অ্যাওয়ারনেস ইউজ করতে হবে, যে তারা অর্গানাইজেশন নেটওয়ার্কে কোনো ধরনের ডাটাগুলো ইউজ না করে। এছাড়া হচ্ছে এমপ্লয়ি ট্রেনিং এন্ড অ্যাওয়ারনেস। পরে পরে আসে আমাদের এন্ডপয়েন্ট প্রোটেকশন। প্রত্যেকটা ডাটাবেস সার্ভার এগুলোকে আমাদের প্রিভেনশন করতে হবে। এক্সকিউজ মি, আমি 1 মিনিট একটু ইয়ে করে নিচ্ছি। ওকে, এছাড়া আমাদের হচ্ছে ডাটা ইনক্রিপশন অবস্থায় রাখতে হবে এবং রেগুলার ডাটা ব্যাকআপ এন্ড অ্যাক্সেস কন্ট্রোল টা ঠিক রাখতে হবে। এবং ইউজারদেরকে যতটুকু কম সম্ভব প্রিভিলেজ দেওয়া যায় সেটাতে রাখতে হবে। একমাত্র অথরাইজ পার্সনরা ছাড়া যদি প্রিভিলেজে কেউ না যায়। এছাড়া বিভিন্ন ধরনের প্যাচ এবং সিকিউরিটি মনিটর এন্ড ইনসিডেন্ট রেসপন্সে আমাদের থাকতে হবে। তো এরপরে আসি আমরা সার্টিফিকেশন যে জিনিসগুলো, যে আমাদের বেসিক্যালি সাইবার সিকিউরিটিতে 3টা টিমে আমরা ডিভিশন করতে পারি। একটা হচ্ছে আমাদের রেড টিম, যারা বেসিক্যালি অ্যাটাক গুলো সিমুলেশন করে এবং তারা হচ্ছে বেসিক্যালি ইনক্রিপশন ভিএপিটি টেস্টিং গুলো করে। এছাড়া ব্লু টিম, যাদের ফোকাস বেসিক্যালি এভরিডে সিকিউরিটি অপারেশন এন্ড সিকিউরিটি হার্ড করা, যে কেউ যদি অপারেশনের ডাটাকে হ্যাক করে না নিয়ে যেতে পারে। পার্পল টিমের কাজ বেসিক্যালি দুটার মধ্যখানে, যে তারা রেড টিমের পারপাস গুলো ফিল আপ করে, ব্লু টিমের পারপাস গুলো ফিল আপ করে। যদিও সাধারণত অর্গানাইজেশন গুলোতে দেখা যায় যে ব্লু টিম এন্ড পার্পল টিমের পার্সন গুলোকে হায়ার করে, এন্ড রেড টিমের এরা বেসিক্যালি ফ্রিল্যান্সিং এর কাজগুলোতে বেশি থাকে। সো কি কি ফিল্ডে আমাদের সাইবার সিকিউরিটির জব থাকতে পারে? আমাদের গভর্নমেন্ট এন্ড ডিফেন্সে থাকতে পারে, বিভিন্ন ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যাংকসে থাকতে পারে, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে থাকতে পারে, সফটওয়্যার এন্ড টেকনোলজিক্যাল কোম্পানিগুলোতে থাকে, টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোতে থাকে, রিটেল এন্ড ই কমার্স গুলোতে থাকে, এনার্জি ইউটিলিটিস কনসালটেন্টিং ফার্ম, এডুকেশন এন্ড রিসার্চ ইন্ডাস্ট্রি, ল ফার্ম, নন প্রফিট অর্গানাইজেশন, নিউজ মিডিয়া, সব জায়গায় সাইবার সিকিউরিটির প্রফেশনালরা কিন্তু থাকতে হবে। কারণ সব জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের সিকিউরিটি ডাটা কিন্তু আমরা অ্যাক্সেস করি। সো এরপরে আসি আমাদের যে সাধারণত সাইবার সিকিউরিটির যে স্যালারি বা পজিশনস গুলো দেখা যায় যে গ্লোবালি
যে বিভিন্ন ধরনের পজিশন থেকে হাইয়েস্ট ইয়ারলি $200,000 এবং সর্বনিম্ন $150,000 পর্যন্ত কিন্তু আমরা সিকিউরিটি স্যালারি গুলো দেখতে পাই। এছাড়া যদি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করা হয় তাহলে যারা হচ্ছে ব্লু টিম সাইবার সিকিউরিটি অ্যানালিসিস করে তারা বেসিক্যালি সর্বনিম্ন বছরে 1 লাখ 1.5 লাখ টাকা থেকে বছরে 2 কোটি টাকা 20 লাখ টাকার কাছাকাছিও কিন্তু তারা আয় করতে পারে। এছাড়া যারা হচ্ছে রেড টিম ইথিক্যাল হ্যাকিং বা ইথিক্যাল হ্যাকার হিসেবে আছে তারাও কিন্তু ইয়ারলি 5 লাখের কাছাকাছি কিন্তু টাকা কিন্তু আর করতে পারে। এছাড়া যারা স্টার্টিং এ আছে তারা কিন্তু সাধারণত অন এন এভারেজ 30,000 টাকা মান্থলি স্যালারিতে কিন্তু বাংলাদেশে কিন্তু জবগুলো করছে। তো এছাড়া বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যে ফ্রিল্যান্সার এবং freelancer.com এন্ড ফাইবার, এখানেও কিন্তু সাইবার সিকিউরিটি প্রফেশনালরা কিন্তু বিভিন্ন সার্ভিসেস কিন্তু দিয়ে থাকে। যে আপনারা যদি ফাইবারে বা freelancing.com এ যদি যান, এখন সাইবার সিকিউরিটি লিখে সার্ভিস দিলে অনেক বাংলাদেশিদেরকে বা অনেক ইন্ডিয়ান পাবেন যারা বিভিন্ন ধরনের ভিএপিটি সার্ভিসেস এবং সকেস সার্ভিস প্রোভাইড করছে বিভিন্ন কোম্পানি। সো এরপরে আসি যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমরা তখন জানিয়ে বললাম। আমাদের ডেমোস্ট্রেশনে যাওয়ার আগে আমরা একটু কোশ্চেন গুলো থ্যাংক ইউ স্যার। এই আমরা কোশ্চেন অ্যান্সারে যাওয়ার আগে সবাইকে ধন্যবাদ জানাই। আর কোশ্চেনে যাওয়ার আগে আমরা একটু আমাদের কোর্স এনরোলমেন্ট প্রসিডিউর নিয়ে একটু কথা বলবো। স্যার যদি আমাকে এই মুহূর্তে একটু স্ক্রিন শেয়ার করার সুযোগ দেন, আমি একটু স্ক্রিন শেয়ার অফ করি। জি। তো থ্যাংক ইউ সবাইকে। আসলে সেমিনারে আমাদের এখানে অনেকে আছেন কিছু কাজ জানা এবং অনেকে আছে ফ্রেশার স্টুডেন্টরা। তো আসলে আমরা নানান ভাবে বোঝানোর চেষ্টা করা যে আসলে সাইবার সিকিউরিটিটা কেন দরকার, এটা নিয়ে আশা করি কারো কোনো ডাউট নাই যে সাইবার সিকিউরিটি দরকার। তো এখন আপনাদের হয়তো কোশ্চেন যে সাইবার সিকিউরিটি বেস্ট ট্রেনিংটা কারা দিচ্ছে। হ্যাঁ, তো আর আমাদের কোর্স মডিউলে আসলে কি কি আছে, আমরা আপনাদের জন্য আসলে কি করতে পারবো, কেনই বা আপনি আমাদের সাথে আসবেন। তো এই বিষয়গুলা আর যে আনসার গুলা ওগুলো আমরা কোশ্চেন আনসারও দিব। এবং ইন দ্য মিন টাইমে আপনারা যারা আমাদের সেমিনারটা এনজয় করলেন, আশা করি আপনারা অ্যান্সারটা পেয়েছেন। আমরা ইন ডেপথ সাইবার সিকিউরিটিটা নিয়ে কাজ করব, যেটা আপনাকে জবের জন্য ফুললি রেডি করবে কর্পোরেটে। এবং আমি কিছু স্ক্রিন শেয়ার করতেছি এবং কোর্স এনরোলমেন্টের প্রসিডিউর কি হবে সেটা নিয়ে একটু কথা বলবো। নর্মালি এই বিষয়গুলো তুলে ধরা হয় না, আমরা ভাবলাম যে আজকে আপনাদেরকে একটু দেখাই। তো আপনারা যদি দেখেন যে বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড 3.5 মিলিয়ন সাইবার সিকিউরিটি স্পেশালিস্টের গ্যাপ রয়ে গেছে। ঠিক আছে, মানে এটা একটা সার্ভে থেকে আসছে। আপনি বিশেষ করে এটা ডিমান্ড কোন কোন জায়গায় বেশি, আপনারা যদি এই কোর্সগুলো করেন, আপনার নর্থ আমেরিকা, ইউরোপ, এশিয়া প্যাসিফিক রিজনে লার্জেস্ট গ্যাপস ইন সাইবার সিকিউরিটি ট্যালেন্টস। আপনারা যাদের বিদেশে যাওয়ার ইচ্ছা আছে বা বিদেশে ক্যারিয়ার করার ইচ্ছা আছে, তারা কিন্তু খুব সহজেই সাইবার সিকিউরিটি ট্রেনিংটা নিয়ে আপনার বিদেশে একটা বিশাল একটা ক্যারিয়ার করতে পারেন। অনেক ডিমান্ডিং এবং প্রেস্টিজিয়াস ক্যারিয়ার হবে। সাধারণত সাইবার সিকিউরিটি এমন একটা সেন্সিটিভ ইস্যু যে আপনার দেশে যদি সাইবার সিকিউরিটিতে কাজ করেন, সো আপনার গভর্নমেন্ট জব হয়ে যাবে। এটা ডেফিনেটলি যদি আপনি গভর্নমেন্ট ইয়াতে থাকেন। আর যদি লার্জেস্ট কোম্পানিগুলোতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট জব চাওয়ার সম্ভাবনা খুব কম, কারণ আপনারা সেন্সিটিভ ইস্যুতে কাজ করে এদেরকে জব সিকিউরিটিটা হাই এবং এটার ডিমান্ড কখনোই কমবে না। যার কারণে কোম্পানি থাকলে আপনাদের এই ডিমান্ড গুলো থেকেই যাবে। তো আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যাটিস্টিক্স গুলো বলি আপনাদের, সেক্ষেত্রে আপনাদের মোস্টলি নর্থ আমেরিকা এবং ইউরোপ, এরপরে হচ্ছে আপনার ইউকে, ইউনাইটেড স্টেটস, জার্মানি, ইন্ডিয়া, সিঙ্গাপুর এন্ড অস্ট্রেলিয়া লিডিং দ্য ডিমান্ড। এখন এই ওরা হচ্ছে সাপ্লাই গুলো দিতেছে আর হেভিলি ইনভেস্টিং। সমস্ত কোম্পানিগুলো, গভর্নমেন্টস আর লার্জ কর্পোরেশন গুলো বর্তমানে হেভিলি ইনভেস্ট করতেছে শুধু সাইবার সিকিউরিটির উপরে। কারণ আপনি যত সুন্দর করেই বাড়ি বানান, ওটা যদি হ্যাক হয়ে যায়, ওটা যদি চুরি হয়ে যায়, তাহলে তার ডিমান্ড থাকতেছে না। যত অনলাইন ট্রানজেকশন বাড়তেছে, অনলাইন কমিউনিকেশন বাড়তেছে, ততই হচ্ছে যে সিকিউরিটিটা ইস্যু হয়ে দাঁড়াইছে। সো এই মুহূর্তে দাঁড়ায় আপনি যদি সাইবার সিকিউরিটিকে অ্যাভয়েড করেন, যাদের হাতে অপশন আছে নতুন করে ক্যারিয়ার নিয়ে চিন্তা করার বা আপনার নতুন করে স্বপ্ন দেখার বা নিজেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার, সাইবার সিকিউরিটি হতে পারে আপনার একটা ক্রুশাল এবং হচ্ছে পারফেক্ট চয়েস এই টাইমে। তো এই ধরনের অনেক আরো বিষয় আছে। আমি যদি আপনাদেরকে আরো হয়তো স্লাইড শেয়ার করতে পারি, যেমন
আমি বেশি বলবো না, কারণ যেহেতু ক্লাসটা আমি নিব না, তো শুধুমাত্র আপনাদের সচেতনতার জন্য আর কি শেয়ার করা। যদি আমি আরো দুই একটা বলি, আপনারা দেখেন রিজন ওয়াইজ হাইয়েস্ট ডিমান্ড কোন কোন রিজনে সাইবার সিকিউরিটি এখন অনেক হাইয়েস্ট ডিমান্ড রয়ে গেছে। নর্থ আমেরিকার মধ্যে ইউএস এবং কানাডাতে যদি বলেন যে ইউএস অ্যালোন ইজ রেসপন্সিবল ফর নিয়ারলি হাফ অফ দ্য ওয়ার্ল্ডস ডাটা ব্রিচেস, মেকিং সাইবার সিকিউরিটি এ টপ প্রায়োরিটি। ঠিক আছে, শুধুমাত্র তারাই ওয়ার্ল্ড ওয়াইড এটা ডোমিনেট করতেছে। সো আপনার এই হোমল্যান্ড সিকিউরিটি যেটা ইউএস এর গভর্নমেন্ট অফিসিয়াল, আপনি তো সেইখানে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, তারপর টেক কোম্পানিজ যেগুলো আছে গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, এগুলাতে হায়ারিং ইথিক্যাল হ্যাকার্স। আপনারা যদি এই কোর্স গুলা করেন, আল্লাহ চাইলে আপনি গুগলেও চাকরি করার সুযোগ আছে, মাইক্রোসফটেও আছে, অ্যামাজনেও আছে। ঠিক আছে, ইউরোপিয়ান কোম্পানি গুলা যদি ইউরোপিয়ান জিডিপিআর যেটা আছে, রেগুলেশন হ্যাভ মেড ডেটা প্রোটেকশন ক্রিটিক্যাল। ঠিক আছে, এবং এখানে ইউকে জার্মানিতেও আপনাদের হাইয়েস্ট নিড, ঠিক আছে, মানে হাইয়েস্ট নিড ফর এথিক্যাল হ্যাকার্স, এই জায়গাগুলোতেও অনেক বেশি ডিমান্ডিং রয়েছে। এরপরে এশিয়া প্যাসিফিকে ইন্ডিয়া, সিঙ্গাপুরে বলেন, জাপানে বলেন, ইউএইতে বলেন, সৌদি আরবিয়াতে বলেন, মিডল ইস্টে বলেন, সব জায়গায় অ্যাফ্লুয়েন্ট অপরচুনিটি। মানে সাইবার সিকিউরিটি বর্তমানে মানে খুব দ্রুত এই যে র্যাপিড আপনার হচ্ছে যে এই টেকনোলজির র্যাপিড একটা চেঞ্জ আসাতে, হ্যাঁ, রাস্টিক চেঞ্জের সাথে হচ্ছে যে সাইবার সিকিউরিটির নিডটা অনেক হাই হয়ে গেছে। এবং এই রেডিনেস, আপনি যত তাড়াতাড়ি নিজেকে রেডি করবেন, আপনি ড্যাম শিওর থাকেন যে আপনার জব ভালো একটা জব হবে, হ্যাঁ, যদি শুধুমাত্র আপনি লেগে থাকেন। এরপরে আমি যদি আরো হয়তো শেয়ার করতে পারি, আপনি জানেন না ইন্টারেস্ট পাচ্ছেন কিনা। তো এই ধরনের অনেক বিষয় আছে যে সাইবার সিকিউরিটি আপনার কেন লার্ন করবেন। ঠিক আছে, আপনার আমি রিমোট ওয়ার্কের কথা যদি বলি, ঠিক আছে, আপনি নর্থ আমেরিকা, ওয়েস্টার্ন ইউরোপে গিটহাব, লিঙ্কডইন, টপটাল এগুলোর মাধ্যমে আপনি হচ্ছে এই রিমোট জব গুলোতে কিন্তু করতে পারেন। আপনাকে এই দেশগুলোতে যেতে হবে না, কিন্তু এই দেশের জব গুলো আপনি পেয়ে যাবেন, কারণ এখন অনেক বেশি ইজি হয়ে গেছে আফটার প্যান্ডেমিক। এটা খুবই ইউজুয়াল হয়ে গেছে। অনেক লোক বাংলাদেশে এখন এই মুহূর্তে আমেরিকা, ইউরোপে কাজ করতেছে বাংলাদেশে বসে। আপনি হয়তো বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে দেখে থাকতে পারেন, কিন্তু জিনিসগুলো সত্য, এটা হয়ে আসতেছে। তো এখন এই পর্যায়ে আমি আর মোটিভেশন দিব না আপনাদেরকে। তো যেটা হচ্ছে আমরা কোর্সটা নিয়ে বলবো, আমাদের এই কোর্সটা আগামীকাল শুরু হচ্ছে। তো এটা হলো উই আর স্যাড যে আপনারা লাস্ট সেমিনারে আসছেন। তো আমাদের এই কোর্সটা আগামীকাল শুরু হচ্ছে। আমি আপনাদের চ্যাট বক্সে একটা অ্যাটেন্ডেন্স লিংক দিব। এই অ্যাটেন্ডেন্স লিংকটা ফিল আপ করলে আপনারা কোর্স রেজিস্ট্রেশন বা অন্য কোনো আরো যদি আপনাদের কথা থাকে, জানার থাকে, সেই বিষয়গুলোতে আমরা কথা বলতে পারবো, কমিউনিকেট করতে পারবো। তো আমি একটু চ্যাট বক্সে আপনাদের যাদের সাইবার সিকিউরিটি নিয়ে ইন্টারেস্ট আছে, মানে আপনি যদি সুযোগ পান তাহলে সাইবার সিকিউরিটি নিয়ে পড়ালেখা করবেন, এই মোটিভেশনটা আপনার আছে, তাহলে আপনারা এই গুগল ফর্মটা একটু ফিল আপ করেন। ঠিক আছে, গুগল ফর্মটা ফিল আপ করেন। এরপরে আমরা কোর্সের অন্যান্য বিষয় নিয়ে বলবো। আমি কি আপনারা কি আমার স্ক্রিন দেখতে পেয়েছেন এর মধ্যে, নাকি আমি একটু অন্য স্ক্রিনে এসে আস? স্যার আমার আমার কি স্লাইড দেখা যায় না এতক্ষণ? যাচ্ছিল ইয়া মানে আমার পিপিটি দেখা যাচ্ছিল। যাচ্ছিল। আচ্ছা, থ্যাংক ইউ। তো আপনারা একটু কষ্ট করে গুগল ফর্মটা ফিল আপ করেন। এটা হচ্ছে আমাদের সাথে আমাদের কমিউনিকেশনের মাধ্যম। এটা দিয়ে আমরা ইন্টারেস্টেড যারা তাদের সাথে কাউন্সিলিং করতে পারবো বা কোর্স নিয়ে কথা বলতে পারবো। তবে আমাদের উই আর ইন রাশ, আমাদের 21 তারিখ মানে আগামীকাল শুরু করতে হবে। জি, আমরা কোশ্চেন অ্যান্সারে যাবো। আমরা একটু সময় দিচ্ছি সবাইকে 1-2 মিনিট ফর্মটা ফিল আপ করার। একটু ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ করেন, যাদের সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে বা সাইবার স্পেশালিস্ট হওয়ার বা হ্যাকার হওয়ার ইচ্ছা আছে, একটু কষ্ট করে ফিল আপ করেন। দিস কোর্স কুড বি ইওর ক্যারিয়ার চেঞ্জিং। ফর্মটা কোথা থেকে ফিল আপ করবো? জি সরি, আমি আমরা এটা এই যে follow up আপনার যে গুগল মিটের এখানে একটা চ্যাট বক্স আছে, খেয়াল করেছেন? আমি আবারও দিচ্ছি, এখানে একটা নোটিফিকেশন যাবে, পেয়েছেন? নোটিফিকেশনটা, জি সাইবার সিকিউরিটি কোর্স রেজিস্ট্রেশন, জি 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 জি, এই লিঙ্কটাতে ক্লিক করে ফর্মটা ফিল আপ করেন। আচ্ছা, জি থ্যাংক ইউ। হ্যালো ভাই, আসসালামু এরপর আলাইকুম।
আমরা ভাই আমরা কোশ্চেন অ্যান্সারে যাব, Hello? একটু কষ্ট করে। হ্যাঁ ভাই, আমরা একটু কোশ্চেন অ্যান্সারে যাব। হ্যাঁ, সবাইকে একটু সুযোগ দিছি যে আপনার ফর্মটা ফিল আপ করলে। ছোট্ট একটা কোশ্চেন, মানে ফর্মটা লাস্টেরটা কি দিতে হবে একটু একটু বললে ভালো হতো, বুঝতেছি না। ফর্ম লাস্টে বলতে শেয়ার ইওর ক্যারিয়ার প্ল্যান, এটা কোনটা? শেয়ার ইওর ফিউচার ক্যারিয়ার প্ল্যান। আপনি আপনার মনের মতো একটা লিখে দেন, বাংলা ইংলিশ সমস্যা নাই। তুর্জয় কুমার। ক্যারিয়ার এটা, আচ্ছা, ক্যারিয়ার হ্যাঁ, ফিউচার। ক্যারিয়ারে যে আপনি মানে ফিউচার প্ল্যানটা কি, আপনি কি করতে চান? বিদেশে যেতে চান? হ্যাঁ ভাই, আমি জব পূরণ করতে করে চান? দিয়েছি। freelancing করতে চান? জি জি। জি ভাই, আমি পূরণ করেছি। ওকে ওকে তুর্জয় ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আপনি তো জয়েন করতেছেন আশা করি। থ্যাংক ইউ। হ্যাঁ, আশা রাখি। ওকে, এরপরে হচ্ছে, হ্যাঁ, বেস্ট টাইম ফর কলিং, এটা কি দিব? আর কোনটা বেস্ট টাইম, ও আচ্ছা, বেস্ট টাইম ফর কলিং এখন তো আর অপশন নাই, কালকেই আর কি, আপনি কালকে ডেটটা দিয়ে দেন 21। আচ্ছা। আর পারপোজ অফ ডুইং কোর্স, পারপাস হচ্ছে যে মানে আপনার এই কোর্সটা করার পারপাসটা কি, মানে শুধু আপনার প্রমোশনের জন্য, যে জবে আছে সেখানে প্রমোশনের জন্য, ফ্রিল্যান্সিং করার জন্য, আপনার প্যাশন থেকে শেখা, মানে আপনি আপনার মনের মতো, অথবা ফ্রিল্যান্সিং করা, অথবা ভবিষ্যতে সাইবার সিকিউরিটি নিয়ে বিদেশি স্কলারশিপের জন্য যাওয়া। কারণ আমরা আপনাদেরকে ওইভাবে গাইড করবো, যার যে নিডটা ওই নিডটাকে সার্ভ করার, মানে আপনার যে প্রয়োজন ওইটা অনুযায়ী আমরা চেষ্টা করবো আপনাদেরকে গাইডলাইন দেওয়ার। থ্যাংক ইউ। স্যার একটা প্রশ্ন করতাম যদি কিছু মনে না হ্যাঁ শিওর, সব প্রশ্নের অ্যান্সার দিব একটু। ঠিক আছে, আমরা একটু তাহলে বলে শেষ করি, তারপরে 2 মিনিট একটু বলি, তারপরে আপনারা ফর্ম ফিল আপ তো যারা করতেছেন করেন বা করতে থাকেন। যেটা হচ্ছে যে আমাদের এই কোর্সটা মেইন প্রাইস, রেগুলার প্রাইস যদি বলি সেটা ছিল 22,000 টাকা। তো আমরা এই কোর্সটা হচ্ছে বেটার জেনারেশন ফাউন্ডেশনের সাথে অ্যালাইনমেন্ট আছে। তারা এই ডিজিটাল সিকিউরিটিতে তাদের একটা ফান্ডিং আছে, যার কারণে আমাদেরকে তারা 3/2 একটা কম্পেনসেশন দিচ্ছে। এই কারণে কোর্স ফিটা হচ্ছে এখন 9,500 ছিল, কিন্তু আমরা এটা ফ্ল্যাট 9,000 করছি ইনস্টলমেন্টের ক্ষেত্রে। আর যারা ফুল পেমেন্ট করবেন তাদের হচ্ছে 8,000 টাকা। তবে যেহেতু কালকেই হচ্ছে লাস্ট ডে, তো সেই ক্ষেত্রে অনেকের কাছে এটা এই অ্যামাউন্টটা মানে অ্যারেঞ্জ করাটা ডিফিকাল্ট হতে পারে। সেই জন্য হচ্ছে আপনারা কালকে 3,000 দিয়ে এটাকে স্টার্ট করতে পারবেন। তারপরে আপনারা আমাদের 25-26 তারিখের মধ্যে যদি আপনারা 8,000 নিতে চান তাহলে পুরোটা পে করবেন, অথবা হচ্ছে যে পরবর্তীতে আপনারা আপনার ইনস্টলমেন্টটা শিডিউল করে নেবেন 3,000 3,000 3,000 এইভাবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে অবশ্যই বাই অক্টোবর, মানে অক্টোবরের মাসের মধ্যে ক্লিয়ার করতে হবে, মানে 1 মাসের মধ্যে পেমেন্ট ক্লিয়ার, মানে আপনার ইনস্টলমেন্টের শিডিউল গুলো ক্লিয়ার করতে হবে। 1 মান্থ ইনস্টলমেন্ট ফ্যাসিলিটি পাবেন। আর যদি আপনারা 26 সেপ্টেম্বরের মধ্যে 8,000 টাকা ক্লিয়ার করেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে গ্র্যান্ট করে নিব। মানে আপনাকে 26 তারিখের মধ্যে যদি ফুল পেমেন্ট করে ফেলেন তাহলে 8,000 টাকাই দিতে হবে। আর লেটার 26 তারিখ আপনাকে 9,000 টাকা মানে পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের এখনকার প্রাইস। এটা আর একটু বেশি ছিল, ইনস্টলমেন্টের ক্ষেত্রে 12,000 13,000-এর মতো ছিল, কিন্তু এটাকে আমরা ইজি করে দিয়েছি এইবার দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায়। আমাদের পেমেন্ট করতে পারবেন বিকাশ, নগদ, মার্চেন্ট এগুলোর মাধ্যমে। আচ্ছা, এখানে কি শেষ? এটাই কিন্তু শেষ না, আপনাদের জন্য আরেকটা যে জিনিসটা আছে সেটা হলো ফ্রিল্যান্সিং। আমাদের যে নিজস্ব এজেন্সি আছে, এজেন্সিতে আপনাদেরকে ফ্রিল্যান্সিং অনবোর্ডিং করা, যারা সাইবার এক্সপার্ট আছে তাদের সাথে কাজ করার সুযোগ। এইখানে আপনাদেরকে যে রেজুমে বিল্ডিং, লিঙ্কডইন, গিটহাব, প্রোফাইল ক্রিয়েশন, পোর্টফোলিও তৈরি, এরপরে কিভাবে কাজ পাওয়া যায়, বিডিং করা, ঠিক আছে, মানে ফ্রিল্যান্সিং এ আপনাকে এই টিমের সাথে থেকে গ্রো করার সুযোগ। এবং আশা করা যায় যে যদি আপনি কাজ টাজ
ঠিক মতো করেন, ইনশাল্লাহ একটা বিশাল একটা ক্যারিয়ারের দিকে যাত্রা শুরু হবে সবাই মিলে। তো এই ধরনের আমাদের ধাপে ধাপে আপনাদেরকে আফটার কোর্স সার্ভিস আছে আমাদের, মানে আপনারা আমাদের কমিউনিটির সাথে থাকবেন, ওয়ান্স ইউ কানেক্টেড ইউ আর কানেক্টেড ফর এভার, ঠিক আছে? আপনিও যেমন আমাদের কাছে সার্ভিস নেবেন, আপনি আবার আপনাদের জুনিয়রদেরকে হেল্প করবেন এইভাবে। জি জি, এটা কি অফলাইনে কোর্স করার কোনো সুবিধা আছে না সব অনলাইনে? এটা সাইবার সিকিউরিটিটা এটা অনলাইনে হবে, আইএলটিএস বা অন্যান্য কোর্সগুলো আমাদের অফলাইনে হাউসে এসে করতে পারবেন। সাইবার সিকিউরিটি এটা অনেক ল্যাব, অনেক সেটআপ, অনেক কিছু বিষয়ের ব্যাপার আছে, এই জন্য। আর এটা আপনি বেশিরভাগই আপনাকে রিমোট জব করতে হবে, যেহেতু আপনি নিজে একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারবেন। যখন আপনি সাইবার এক্সপার্ট হবেন তখন কিন্তু আপনি মানে ইউ ইয়োরসেলফ বিকাম অ্যান ইনস্টিটিউশন, ঠিক আছে? অর্থাৎ আপনি নিজেই আপনার নিজের একটা প্রতিষ্ঠান, এটা দিয়ে আপনি ওয়ার্ল্ড ওয়াইড সার্ভ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে অনলাইনে হ্যাবিচুয়েট হতে হবে, আর এটা খুবই ইজি এখন। আচ্ছা, ডেস্কটপের কনফিগারটা একটু বলা যাবে কোন ব্যাপারে? কিরকম আমার যে ডেস্কটপ বা কম্পিউটার কোন কম্পিউটারের, আচ্ছা কম্পিউটারের আমার হ্যাঁ ল্যাপটপ জি জি, কম্পিউটার কনফিগারেশনটা হচ্ছে আপনার মিনিমাম মানে 8 GB সাপোর্টেড র্যাম পিসি যেগুলা, দ্যাটস ওকে। যে সব পিসি গুলাতে 8 GB র্যাম আছে বা ল্যাপটপে, কিছু কিছু আছে ল্যাপটপ যেগুলো 4 GB র্যাম, বাট স্টিল ওকে যদি 5 জেনারেশন হয়, ঠিক আছে, সমস্যা হবে না। আমরা এক্সপেক্ট করবো যে আপনার পিসিতে 8 GB র্যাম আছে। আর মানে জেনারেশন থাকতে হবে না, কোনটা মিনিমাম কত থাকতে হবে জেনারেশন? জেনারেশন যদি 8 GB হয় তাহলে পরে 3 হবে, জি 8 আমি জেনারেশন পরে 3 হবে। স্যার আমি রেজিস্ট্রেশন করে দিয়েছি, এখন আপনাদের এখানে পেমেন্টটা কিভাবে করব অপশনটা আমি পেমেন্টটা হচ্ছে আপনি এই যে আমাদের এখানে বিকাশ মার্চেন্ট নাম্বার দেখতেছেন, এটাতে যদি পে করেন তাহলে এক্সট্রা চার্জ কাটবে না। আর যারা সেন্ড মানি করতে চান বা ব্যাংকে থেকে ট্রান্সফার করতে চান, তারা এই যে 36 যে নাম্বার এটাতে করতে পারবেন, মানে এটা হচ্ছে ব্যাংক টু বিকাশ। আর বিকাশ টু বিকাশ হচ্ছে এই যে 26 নাম্বার পেমেন্ট, এটা আপনারা মেথড সিলেক্ট করবেন 4 পেমেন্ট, তাহলে আপনাদের 5 টাকা যে সেন্ড মানিতে কাটে ওটা কাটবেন। আর ওখানে বিবিকে টোটাল কস্টটা কত? টোটাল কোর্সটা হচ্ছে এখন আমাদের যেহেতু ওই যে বললাম স্কলারশিপের পরে 9,000 টাকা, আর যদি আপনি ফুল পেমেন্ট করেন 8,000 টাকা। জি, ফুল পেমেন্ট হচ্ছে ফুল অ্যাডভান্স পেমেন্ট 8,000। আমি 8,000 টাকাই করে দিব, কিন্তু আপনাদের সাথে সরাসরি কমিউনিকেশন করার কোনো নাম্বার নেই? এই যে আপনি এই নাম্বারগুলোতে যোগাযোগ করলেই হবে। এই যে এখানে যে দুইটা নাম্বার আছে, এটা পাশাপাশি ওয়েবসাইটে আছে, এই যে নিচে দিয়ে দেওয়া আছে হেল্পলাইন, আমাদের অফিসে আসতে পারেন। এই কোর্সটা তো আপনার অনলাইনে, সম্পূর্ণ অনলাইনে তো করা যাবে তাই না? সম্পূর্ণ অনলাইন। জি জি, কারণ আমি তো এই মুহূর্তে দুবাইতে আছি, তো সেজন্য আর কি। ও আচ্ছা, হ্যাঁ না, ফুললি অনলাইন। আর আপনি যেহেতু দুবাইতে আসছেন, দুবাইয়ের ক্ষেত্রে তো প্রাইস বেশি, বাট যেহেতু আপনি লাস্ট সেমিনার, আমরা কিন্তু আমাদের কিন্তু ইউএসএ তে ওই কোর্স গুলো চলে, ইন্টারন্যাশনালি চলে। তো যেহেতু আপনি বাংলা ভাষা দুবাই থেকে জয়েন করছেন, তো ইউ আর লাকি। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি সাপোর্ট পাবেন ফুল টাইম, সমস্যা নাই। যে কোনো সময় আটকায় গেলে ওগুলো আপনি ডিসকাস করবেন গ্রুপে, মেন্টরের সাথে কথা বলতে পারবেন। তো কোনো সমস্যা নাই, ফুললি অনলাইন। আর লাইফ টাইম যদি কোনো কারণে আপনার ধরেন হয়তো করতে পারেন না, রেকর্ডিং তো পাবেন, ওয়েবসাইটে ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে, এটা দিয়ে লাইফ টাইম আপনি যে কোনো সময় অ্যাক্সেস পাবেন, সাপোর্ট পাবেন, সব পাবেন। পাশাপাশি হচ্ছে যদি কোনো কারণে অসুস্থতা আল্লাহ না করুক বা কোনো কারণে যদি ক্লাস কন্টিনিউ করতে সমস্যা হয়, পরবর্তী ব্যাচে বা রেকর্ডিং দেখে আপনি কিন্তু ফ্রি অফ কস্টে করতে পারবেন। ক্লাসটার সময়সীমাটা এটা কখন, বা আপনাদের ক্লাস হবে বাংলাদেশ টাইম রাত 9টায়, প্রতিদিন? না, এটা হবে সপ্তাহে 2 দিন ক্লাস। কয়টা ক্লাস হবে টোটালি? সপ্তাহে 2 দিন আপনার ক্লাস হবে, মোরলেস মানে 40-40টার মতো, 36 আমাদের মিনিমাম, এর থেকে বেশি লেগে যায় অনেক সময়। সপ্তাহে 2 দিন কি কি বারে সেটা? আমাদের এই কোর্সটা একটা দিন হচ্ছে আপনার শনিবার, তারপরেও কালকে হচ্ছে আপনারা যারা রেজিস্ট্রেশন করতেছেন তাদের সাথে ফাইনাল একটা মানে ডে চয়েস প্রিফারেন্স অনুযায়ী ঠিক করে নেওয়া হবে। আচ্ছা, তাহলে আমি আগামী দিনে ফুল পেমেন্টটা করে দেবো, তো সেক্ষেত্রে আমি সরাসরি একটু আপনাদের সাথে কথা বলে কালকে আমি করতে পারবো। ওকে, শিওর। থ্যাংক ইউ। নাম্বারটা তো আছে না? হ্যাঁ, আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন। আচ্ছা, নাম্বারটাকে আবার একটু দিবেন প্লিজ। হ্যাঁ, নাম্বার আপনাকে যদি দিতে চাই, সেই ক্ষেত্রে
আপনি আমি আপনি ফর্ম ফিল আপ করছেন এখানে? হ্যাঁ, রায়হান উদ্দিন ভাই না? জি জি বাংলাদেশ জি নাম্বার জি দিয়ে ফর্ম ফিল আপ করছেন, বাংলাদেশ নাম্বারে পাবো আপনাকে? জি জি হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাভেলেবেল আছে, রুমিং করা আছে। আচ্ছা, আমি তাহলে আপনাকে বাংলাদেশ নাম্বারটাতে নক দিচ্ছি, আপনি এটাতেই যোগাযোগ আচ্ছা এই করে। নাম্বার, আচ্ছা এটাতে একটা মেসেজ দিয়ে রাখেন তাহলে, জি বেটার হবে। আসসালামু আলাইকুম দিয়ে রাখলাম। নাম্বারটা একটু দিয়ে রাখেন প্লিজ, আমার হ্যাঁ, এই যে মেসেজ আপনাকে হোয়াটসঅ্যাপে যেটা দিলাম, মানে নক দিলাম, এই নাম্বারেই ফোন করলে পাবেন, সমস্যা নাই। জি। দিনে কয়টা কয়টা থেকে কয়টার মধ্যে কল করলে পাওয়া যাবে? সমস্যা নাই, আমাদের অলমোস্ট 24 আওয়ার্সই বলা যায়, সমস্যা নেই। আমাদের রিমোট আচ্ছা ক্লাস ঠিক চলে আছে তো, ভাইয়া। মানে আমাদের সমস্যা নেই। জি ভাইয়া, ওকে, থ্যাংক ইউ ভাইয়া, ওকে আসসালামু আলাইকুম। ওকে, আসসালাম। জি স্যার, আসসালামু আলাইকুম, আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার, আপনি যদি আমাদেরকে একটু মেন্টর স্যার সম্পর্কে একটু বিস্তারিত বলতেন তাহলে একটু অনেক হ্যাঁ, উপকৃত মেন্টর হতাম। আপনি কি শুরু থেকে জয়েন করছেন? না, আমি একটু পরেই জয়েন করছি ও আর কি। আচ্ছা, আমরা একেবারে A to Z মেন্টর এবং আমাদের কোম্পানি, এরপরে হচ্ছে কোর্স কারিকুলাম, এভরিথিং শেয়ার করছি। তো ইন শর্ট যেটা জিজ্ঞাসা করছেন, আমরা যদি বলি, আমাদের মেন্টর যারা আছেন দুজনের প্রোফাইল যদি আমি একটু শেয়ার করি, দেখে যাই। এনারা হচ্ছেন ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করেছেন, বাংলাদেশ গভর্নমেন্টের সাথে বর্তমানে কাজ করছেন, সেই সাথে প্রাইভেট ব্যাংক সাথে মেইন স্ট্রিম ব্যাংকের সাথে সাপোর্ট দিচ্ছেন। অনেকগুলো সার্টিফিকেশন ওনাদের আছে। স্যারের যেমন দুজন, তো একজন হচ্ছে রেড হ্যাট সার্টিফাইড হ্যাকার, এথিক্যাল হ্যাকার, তারপর ইসি কাউন্সিলের অথরাইজড মানে সার্টিফাইড হ্যাকার, এমসিএস করা। এরপরে ওনারা আপনার ব্যাংকিং এবং সাইবার, মানে বিশেষ করে যে ফিনটেক স্পেশালিস্ট, ঠিক আছে। মাস্টার্স করেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। আর আমাদের আরেকজন যিনি, স্যারও অলমোস্ট সেম, তো ওনার আরেক দুইটা সার্টিফিকেশন একটু ডিফারেন্ট। দেখতেছি, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? হ্যালো? জি 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 আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি। আপনাকে ভাই আমি সব থেকে ভালো হয় আপনাকে আমি রেকর্ডিংটা পাঠিয়ে দিব না, হ্যাঁ? তাহলে স্যার, আপনি যদি আমাকে একটা ডেমো ক্লাস পাঠিয়ে দিতেন তাহলে আর কি ভালো হতো। ডেমো ক্লাস বলতে আমরা তো ডেমো এখানে একটা দেখাবো, ঠিক আছে, একটু পরে ডেমো দেখাবো, ডেমো অ্যাটাক আফটার যে কোশ্চেন আনসারের পরে। আপনি আমাদেরকে ইয়েতে নয়, ফর্মটা ফিল আপ করে রাখেন, পরে যোগাযোগ করলে আপনার কি কি লাগবে ওটা পাঠিয়ে দিব না। জি, আমি ফর্মটা অলরেডি ফিল আপ করছি। আপনার নামটা যদি একটু বলতেন, আপনি কি বলে এটা, আপনার নামটা কি? আমার নাম এমডি রাকিব হাসান রবিন। রাকিব হাসান, আচ্ছা ঠিক আছে। আচ্ছা খায়রুল ভাই, হ্যাঁ হ্যাঁ, উনি যদি ডেমোটা চায়, ওনাকে উনি যদি নক দেয়, ওনাকে ডেমোটা একটা ক্লাস ওনাকে দিয়ে দিব না, হ্যাঁ, ডেমো ক্লাস লাগলে বা অন্যান্য যেটা সাপোর্ট লাগে দেওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা এখন মনে হয় কোশ্চেন আনসারে যেতে পারি। অনেকেই আমাদের ফর্ম ফিল আপ করেছেন, আশা করি কালকে যেহেতু আমাদের লাস্ট আওয়ার, আপনারা ইনশাল্লাহ ভর্তি হয়ে যাবেন, ইজি করে দেওয়া হয়েছে। তো আমরা একটু কোশ্চেন আনসারে যাই। আর কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে করতে পারেন। হ্যাঁ, এখন আমরা চাইলে আমাদেরকে কোশ্চেন করতে পারেন, আমরা অ্যান্সার করব। স্যার, আসলে তো আমাদের তো পূর্ববর্তী কোনো এক্সপিরিয়েন্স নেই, মানে এই বিষয় সম্পর্কে বা আমাদের কোডিং সম্পর্কে বা সিএসসি সম্পর্কে আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই। আর কেউ কোনো ব্যক্তি যদি সিএসসি ডিপার্টমেন্টের ব্যাকগ্রাউন্ড না হয়, সে কি আসলে এই কোর্সটা করে সফলতা অর্জন করতে পারবে? 100% পারবে, দেয়ার ইজ নো ডাউট, মেনি মেনি এক্সাম্পলস, কোনো সমস্যা নাই। আর সাইবার সিকিউরিটি এইটাই একমাত্র কোর্স যেখানে ওয়ার্ল্ড ওয়াইড কোনো প্রি রিকুইজিট নাই, ঠিক আছে। সো ডোন্ট ওয়ারি, এইটা নিয়ে কোনো হতাশার কিছুই নেই, যা লাগবে এখান থেকে আপনি শিখায় নেওয়া হবে। এরপরে আপনি আরো নিজের প্রয়োজন মতো চাইলে সেটা আপনি পরে বুঝবেন, আপনার যদি আরো কিছু প্রয়োজন হয়। তো আপনি যেটা নিয়ে চিন্তিত, এটার জন্য কোনো ধরনের চিন্তা করার কিছু নেই। জি স্যার, বুঝতে পারছি। আর আর কোনো ভাইয়ের কোনো কোশ্চেন? আমরা 5 মিনিট কোশ্চেন নিব। আহ, যারা হাত উঠাতে চাইলে ভালো হয়,
নাহলে আমি নাম ধরে বলতেছি, যদি যাদের কোশ্চেন আছে যেমন ফারজানা আক্তার। ফারজানা, হ্যাঁ ফারজানা আক্তার, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো ফারজানা আক্তার আপু, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। আচ্ছা, এরপরে হচ্ছে ফরিদুল হাসান ভাই, যদি কোনো কোশ্চেন থাকে আমাদের করতে পারেন। আদারওয়াইজ যেহেতু আপনার কোশ্চেন আমরা ধরে নিব যে আপনাদের সব কোশ্চেনের অ্যান্সার হয়ে গেছে। কাইমুল মালেক ভাই, যদি কোনো কোশ্চেন থাকে। ইমরান হাসান ভাই, যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ। তুষার ভাই আছেন, যদি কোনো কোশ্চেন থাকে। আর না থাকলে আমরা উইলিংলি কেউ বলেন যদি কারো কোনো কোশ্চেন থাকে। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন ভাইয়া, তুলজার ভাই বলেন। আচ্ছা, আমি অবশ্য হাত তুলেছিলাম। আমি একটা ইনফরমেশন জানতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে কি আমার এই যে সাইবার সিকিউরিটি বা হ্যাকিং নিয়ে অনেক ইচ্ছা আছে, সেটা ঠিক। কারণ হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে দেখতে পেয়েছি যে অনেকজনের আইডি, আমি একদম জেনারেল স্টোরি থেকে বলছি আর কি, অনেকজনের আইডি হ্যাক হয়ে যায় এবং যেটা পরবর্তীতে রিকভার করা পসিবল হয় না। সেক্ষেত্রে কি আমি মনে করেন এই কোর্সটা করলে তাদের আইডি গুলো সেভ করতে পারবো? আপনি শুধু মানে আপনি তো একেবারে মিনিমাম চিন্তা করছেন, এই কোর্স করলে আপনি অনেক কিছুই করতে পারবেন যেগুলো আপনি চিন্তাও করেন নাই। আমি বলছি আপনাকে, আর আর আমি কখনো ফ্রিল্যান্সিং করি নাই, বা ফ্রিল্যান্সিং যদি করার ইচ্ছা থাকে, আমি এই কোর্সটা করে ফ্রিল্যান্সিং এ কিভাবে নিজেকে অ্যাড করতে পারবো? আমরা কিন্তু দেখাইছি, আপনি কি মনে হয় ইয়া করেন নাই না, মানে সব পুরো সেমিনারটা মনে হয় দেখতে পারেন নাই। না, পুরোপুরি দেখতে পারি নাই, সেজন্য মাঝখানে কিছুটা গ্যাপ গেছে। আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে যে ফ্রিল্যান্সিং এ আমাদের ফুল সাপোর্ট থাকবে, আমাদের টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার আছে, আরো সাইবার এক্সপার্ট যারা আছে তাদের সাথে থেকে, শুধু ফ্রিল্যান্সিং না, যখন আপনি তাদের সাথে কাজ করবেন তখন আপনি আরো গ্রো করবেন, আরো অনেক কিছু শিখতে পারবেন। ফ্রিল্যান্সিং এর গিট হাব প্রোফাইল, আপওয়ার্ক প্রোফাইল তৈরি, রেজুমি বিল্ডিং, লিঙ্কডইন, রিমোট জব কিভাবে পাওয়া যায়, এভরিথিং আপনাকে গাইড করা হবে। এবং ইভেন আপনার টিমে থেকেও আমাদের কাজ করার সুযোগ আছে যদি আপনি মনোযোগ সহকারে আমাদের সাথে লেগে থাকেন। আচ্ছা আচ্ছা, আমি অলরেডি একটা জবে আছি প্রাইভেট সেক্টরে অ্যাজ এ সার্ভিস ইঞ্জিনিয়ার। আমি অ্যাজ এ ওই আইটি সেক্টরেই আছি, আইটি সেক্টরে পড়াশোনা করেছি। তবে সেই ক্ষেত্রে থেকে আমার এমনি ওই আপনার ওয়েব সিকিউরিটি নিয়ে একটু ইচ্ছা আছে আর কি, যে নিজেকে কিভাবে সিকিউর রাখা যায়। গ্রেট, থ্যাংক ইউ। মানে আপনি বলছিলেন, আমি ফোনের সাথে কথা হয়েছিল তো আপনার সাথে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে কথা হয়েছিল। ভালো হয়েছে জয়েন করছেন, একটু ক্লিয়ার হয়ে গেলেন। কালকে থেকে ক্লাস, তো ঠিক আছে। আচ্ছা, আমি দেখি। পেমেন্টটা দেখছিলেন? হ্যাঁ, পেমেন্টটা দেখছি, পেমেন্টটা দেখছি ওগুলো দেখছি, খুব ভালো করে দেখছি। এককালীন হলে 8,000 আর ভেঙে দিলে 9,000, এটা বলছেন আর কি। জি জি জি। আমাদের এর আগের কোর্স গুলো মানে আগের ব্যাচ গুলোতে আরো মানে প্রাইস বেশি ছিল, এই ব্যাচটাতে একটু কমানো আছে। আচ্ছা, কালকে কয়টা বাজে ক্লাস? কালকে রাত 9টায় আমাদের আপনাদের সাথে বসা হবে, সফটওয়্যার গুলো ইনস্টলেশন বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলা করে দেওয়া হবে। আচ্ছা, সপ্তাহে কোন দিন কোন দিন? কালকে আপনাদের সাথে মানে মেজরিটির মতামত নিয়ে হয়তো একটু ইয়ে করা হবে, ডেগুলা ফাইনাল ফিক্স করা হবে। অলরেডি আমি আরেকটা স্পোকেন ক্লাসে অ্যাড আছি, তো সেজন্য জিজ্ঞেস করছিলাম, মানে আইএলটিএস এ আর কি। না না, ওই জন্য আপনি হচ্ছে যে কালকে আপনার মতামতটা দিন, যাতে করে হচ্ছে যে মানে ওইখানে মানে ইয়া হয়, সুবিধা হবে, হয়তো হয়ে যাবে আর কি। আচ্ছা ঠিক আছে, মানে শনি সোম বুধ ছাড়া অন্য দিন করলে আমার জন্য ভালো আর কি, এই জন্য বলছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শনি সোম বুধ, ওকে। কালকে মানে শনি সোম বুধ আমার ধরেন ওই 8টা থেকে 10টা একটা ক্লাস আছে, বা 9:30 পর্যন্ত আর কি, সেজন্য। আচ্ছা, 9:30 হইলে হয়তো মানে আপনাদের সাথে সব মানে সেট করে নেওয়া হবে, যারা আপনারা রেজিস্টার করবেন আপনাদের সাথে ফাইনাল একটা বসে সব থেকে বেস্ট শিডিউলটা করার চেষ্টা করা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ফারজানা আপু বলেন। হ্যাঁ, সরি আমি একটু লেটে রিপ্লাই করছি, আমি ওই সময় পারছিলাম না রিপ্লাই করতে। যেটা হচ্ছে আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আমার ইচ্ছে ছিল আমি আগামীকালকে থেকেই জয়েন করব, বাট আমি আরেকটা কাজে ব্যস্ত আছি। সো আপনাদের এই কোর্সটা মানে পরে আবার কবে হতে পারে একটু জানতে পারি? আমার খুব ইন্টারেস্ট ছিল মানে এথিক্যাল হ্যাকিং। মানে আপনার মানে যদি কালকে তো হচ্ছে মূলত সফটওয়্যার, অনেক ধরনের সফটওয়্যার ইনস্টলেশন করতে হয়, তো অনেক ধরনের ইয়া আছে, তো এই জিনিসগুলোতে হয়তো আপনি যদি কালকে শুধু কালকের ক্লাসটা মিস যায়
দ্যাট ইজ ডিফারেন্ট, সেক্ষেত্রে আপনি এই ব্যাচেই জয়েন করেন, আমরা এটাই বলবো। আর আদারওয়ে এটা হতে পারে যে আপনার নভেম্বরে শুরু হতে পারে। সেপ্টেম্বর, অক্টোবর, আচ্ছা নভেম্বরের নেক্সট ব্যাচ শুরু হবে। জি জি। আচ্ছা আচ্ছা, তা আপনাদের কন্ট্যাক্ট মানে আপনারা তো এভাবে মানে যখন শুরু করবেন তখন তো এরকম হোয়াটসঅ্যাপে হ্যাঁ, মানে ইনফরমেশন দিতে থাকবেন, রাইট? জি 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 জি, চলতে আচ্ছা থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা মনে হয় এখন রাখতে পারি। অনেকের কোশ্চেনের আনসারই হয়ে গেছে। অনেকে আছেন আমাদের পুরাতন মনে হচ্ছে কয়েকজন ভাই, তো থ্যাংক ইউ ফর বিং উইথ আস। তো আমাদের পাশে আবারও থাকবেন, সহযোগিতা করবেন। গুড নাইট। থ্যাংক ইউ। জি জি, থ্যাংক ইউ।